করে হয়তো এক ক্লাসে শেষ করা যাইতো সামারে দিয়ে, বাট এত ডিটেইলডে হয়তো জানা হইতো না। তো আমরা যেহেতু ডিটেইলডে পড়বো এবং আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা ডিটেইলডেই পড়বো ইনশাল্লাহ। এই জন্য আমরা 4টা ক্লাসে 5টা পার্ট এটার। তো এই কবিতাটার এটা আমরা 4টা ক্লাসে ইনশাল্লাহ শেষ করব, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের পরীক্ষাটা শুরু করব। তো ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই। তো দেখেন, টি.এস. এলিয়ট, হ্যাঁ, তিনি হচ্ছেন একজন আমেরিকান বর্ন ব্রিটিশ রাইটার। হ্যাঁ, মানে তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে ইংল্যান্ডের মানে ব্রিটেনের আপনার হচ্ছে নাগরিকত্ব নেন এবং সেখানেই তিনি রেস্ট অফ দ্য লাইফ তিনি কাটিয়ে দেন। তো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে জাস্ট এটুকু তার সম্পর্কে জানলে হবে। তার লাইফ ডিউরেশনটা একটু মনে রাখেন, 1888 থেকে 1965। 1888 থেকে 1965। আচ্ছা, এখানে তার ডিটেইলস অনেক কিছু দেওয়া আছে তার সম্পর্কে। এগুলো তেমন কিছুই লাগবে না। তো তার টাইটেল যেটা লাগবে, দ্য ফাদার অফ মডার্ন পোয়েট্রি তাকে বলা হয়। দ্য ফাদার অফ মডার্ন পোয়েট্রি তাকে বলা হয়। আর ফাদার অফ পোয়েট্রি হচ্ছে জিওফ্রি চসার। হ্যাঁ, এটা কনফ্লিক্ট বেঁধে যাইতে পারে, বিষয়টা ক্লিয়ার করি। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হচ্ছে জিওফ্রি চসার, আর ফাদার অফ মডার্ন পোয়েট্রি হচ্ছে টি.এস. ইলিয়ট। হ্যাঁ, তারপরে তাকে বলা হয় দ্য ভয়েস অফ মডার্নিজম, অর্থাৎ মডার্ন এজের হচ্ছে মূল কণ্ঠস্বর। এরপরে দ্য পয়েন্ট অফ স্পিরিচুয়াল ক্রাইসিস, অর্থাৎ আত্মিক যে ক্রাইসিস, দেউলিয়ত্ব, সেটার পয়েন্ট বলা হয়। এবং দ্য মাস্টার অফ অবজেক্টিভ কোরিলেটিভ, তাকে অবজেক্টিভ কোরিলেটিভের মাস্টার বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অবজেক্টিভ কোরিলেটিভ এই জিনিসটা আসলে কি? এটা আমাদের কনসেপশনটা ক্লিয়ার হওয়া উচিত, যেহেতু একটা নতুন একটা ফ্রেজ এটা আসলো। তো অবজেক্টিভ কোরিলেটিভ বলতে বোঝায় যে, আচ্ছা উদাহরণ আগে দিই। সাপোজ আজকে আপনার মন ভালো নাই, হ্যাঁ, তো ধরেন আপনার মনটা ভালো নাই। এখন কি হচ্ছে, আপনি বাইরে গেলেন, বা আপনার এই যে মাইন্ড অফ স্টেট, হ্যাঁ, মানসিক যে অবস্থা, এটা এভাবে মানে বর্ণনা করা হচ্ছে যে আকাশে মেঘ ধরছে, মানে মেঘ ধরছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, চারিদিকে অন্ধকার। এই যে মনের যে অবস্থা, এটা সরাসরি না বলে, ভালো করে বুঝেন বিষয়টা, মনের অবস্থা সরাসরি না বলে আকার ইঙ্গিতে প্রকৃতির বিভিন্ন উপাদান দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। তাহলে অবজেক্টিভ কোরিলেটিভ বলতে আমরা কি বুঝতেছি? মনের অবস্থা সরাসরি প্রকাশ করা যাবে না, বরং আকার ইঙ্গিতের মাধ্যমে, অ্যালুশনের মাধ্যমে, প্রকৃতির বিভিন্ন উপাদানের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব। সেটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। আচ্ছা, তো তিনি ছিলেন হচ্ছে মডার্ন এজের রাইটার। তো 1901 থেকে 1939, সেটা হচ্ছে মডার্ন যুগের ডিউরেশন। আচ্ছা, তার সাহিত্যিক বৈশিষ্ট্য এগুলো দরকার নেই, জাস্ট একটু মডার্নিজম তো আপনারা জানেনই। ফ্র্যাগমেন্টেশন এটা একটু বলি, মানে ভাঙা ভাঙা বিচ্ছিন্ন, এখান থেকে এক লাইন, ওখান থেকে এক লাইন, এরকম মানে বা দেখা যাচ্ছে অগোছালো, কোনো ঠিকঠাক নাই, সেটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। এরকম বর্তমান কবিতাগুলোর মডার্ন যুগের সবগুলাই হচ্ছে ফ্র্যাগমেন্টেড, এরকম খণ্ড দ্বিখণ্ডিত, এরকম সব, মানে পূরণচণ্ডীর মতো একটা অবস্থা, কোনো ঠিকঠাক নাই। আর এটার কারণ হচ্ছে মানে এটা পপুলার হয়েছে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে। মানুষ যখন দেখলো যে আসলে জীবনে কোনো মূল্যই নাই, হ্যাঁ, মানুষ পাখির মতো মারা যাচ্ছে, হ্যাঁ, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, কোনো জমা খরচ নাই, কোনো হিসাব নাই, কত মানুষ ইম্পর্টেন্ট হয়ে গেছে, ফ্যামিলি হারাইছে, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে হারাইছে। তো এই জীবনের আসলে মিনিংটা কি? হ্যাঁ, জীবনেরই যদি মিনিংটা এরকম উল্টাপাল্টা হয়, তাহলে কবিতা রাইটিং গুলো কেমন হবে? ওই রকমই হবে, ওই রকমই অগোছালো, উশৃঙ্খল। তো এইরকমই, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, এরপরে অবজেক্টিভ কোরিলেটিভ, এটা তো বললামই। রিলিজিয়াস কোয়েস্ট, অর্থাৎ আত্মিক মুক্তি, আত্মার মুক্তি। আসলে মানুষ প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষ আত্মিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, ব্যাংক্রাফটেড, হ্যাঁ, দেউলিয়া হয়ে গিয়েছিল। মানে বিষয়টা হচ্ছে এমন, প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষের ভেতর থেকে নীতি নৈতিকতা এটা সব উঠে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে কিন্তু এই কবিতাটা আসে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে
মানুষের অবস্থা নিয়ে এই কবিতাটা, যে এই যে ওয়েস্টল্যান্ড। আচ্ছা শুরুতে আমার এটা, আচ্ছা ওইটা তো আসতেছি, একটু পরে বলতেছি, যখন এটা আসবে তখন মিনিংটা বলবো। ড্রামাটিক মনোলগ, এটা তো আপনারা জানেন যে ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে কি, সিঙ্গেল স্পিকার স্পিক্স ইন ফ্রন্ট অফ সাইলেন্ট লিসেনার আর লিসেনার্স, যে একটা সিঙ্গেল স্পিকার একটা সাইলেন্ট লিসেনার অথবা কয়েকজন সাইলেন্ট লিসেনারের সামনে কথা বলবে। আচ্ছা, তার ইনার ফিলিংস সেটা প্রকাশ করবে। আচ্ছা, পোয়েট্রি কালেকশনস, এগুলো হাবিজাবি আর অনেক কিছুই আছে। এটা পাবলিকেশনস ডেটটা একটু মনে রাখেন, 1962, সরি 1922, 1922 এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব দ্য ওয়েস্টল্যান্ড কবিতার কি ফ্যাক্টসে। হ্যাঁ, তো তার আগে আমরা নামটা নিয়ে আলোচনা করব। হোয়াট ডু ইউ মিন বাই দ্য নেম অফ দ্য ওয়েস্টল্যান্ড? অর্থাৎ এই যে ওয়েস্টল্যান্ড, এই নামের অর্থটা আসলে কি? ওয়েস্ট বা ব্যারেন একই কথা, দুর্গন্ধযুক্ত পচা নর্দমা ভূমি, বা নর্দমাযুক্ত পৃথিবী, মরুভূমি, শুষ্ক, বন্ধা, এরকম ওয়ার্ড আসে। হ্যাঁ, এটা সিনোনিমাস ওয়ার্ড হিসেবে। অর্থাৎ যেটা আনপ্রোডাক্টিভ, সোজা কথা, আর প্রোডাক্টিভ নয়, সেই ল্যান্ডের কথা বলতেছে। এই ল্যান্ডটা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ডটা কোথায়? আপনারা তো ফোর্থ ইয়ারে পড়ছেন, এটা বলতে পারবেন আসলে ওয়েস্ট ল্যান্ড দ্বারা তিনি মূলত কোন হ্যাঁ, ল্যান্ড? ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে মডার্ন সিভিলাইজেশন, মডার্ন ওয়ার্ল্ড, মানে এই তো। ঠিক আছে, ভেরি গুড রোকসানা ইসলাম, থ্যাংক ইউ। এটা দ্বারা তিনি বুঝাইছেন হচ্ছে মডার্ন সিভিলাইজেশন, মডার্ন ওয়ার্ল্ডকে, হ্যাঁ, বর্তমান সময়টাকে, বর্তমান সভ্যতাকে। এরা টোটালি কি আনপ্রোডাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ, ইনফার্টাইল হয়ে গেছে এরা। এদের দ্বারা আসলে আর কোনো প্রোডাক্টিভ কোনো কিছু আর সম্ভব না। তো এটা আসলে কেন, এই টাইটেলটা তিনি কেন দিলেন? এই টাইটেলটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের ডিউরেশন আমরা সবাই জানি, 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ, আচ্ছা শুরু থেকেই বলি তাহলে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, এবং এই বিশ্বযুদ্ধের পরে মানুষের অবস্থা কেন হয়েছিল, আর কেন টি.এস. ইলিয়ট এই কবিতাটা লিখছিল, এই তিনটা প্রশ্ন আসলে একই সূত্রে গাঁথা। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল। তা আপনারা ইতিহাস কম বেশি সবাই জানেন যে এই যে আমাদের যে অস্ট্রো হাঙ্গেরীয় যে সাম্রাজ্য, হ্যাঁ, তো এইটা যে একজন প্রিন্স ছিল, হ্যাঁ, এই সাম্রাজ্যের, যার নাম ছিল হচ্ছে ফার্ডিন্যান্ড, এবং তার ওয়াইফের নাম ছিল হচ্ছে সোফি। হ্যাঁ, তারা বেড়াই আপনার হচ্ছে ঘুরতে গিয়েছিল হচ্ছে সার্বিয়াতে। তো সার্বিয়াতে যাওয়ার ফলে তাদেরকে হত্যা করে একটা 19 বছরের একটা ছেলে। হ্যাঁ, তো তার নামটা আমি যাই হোক ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়তেছে না। তো সে হত্যা করে, এবং সে একটা গ্রুপ ছিল, আপনার হচ্ছে ডার্ক হ্যান্ড সম্ভবত গ্রুপ, ওই গ্রুপের একটা সদস্য ছিল। তো এই যে হত্যা যে করা হইলো প্রিন্স এবং হচ্ছে তার ওয়াইফকে, তো এই হত্যা করার ফলে আপনার হচ্ছে যে এই যে অস্ট্রো হাঙ্গেরীয় যে সাম্রাজ্য, এটা এদের সাথে মিত্র, মানে এরা দায়ী করে হচ্ছে সার্বিয়াকে। তো এদের সাথে মিত্রতা ছিল কার কার? জার্মানির ছিল, তারপর হচ্ছে জাপানের ছিল, সরি জাপান না, জার্মানি ছিল, অটোম্যান এম্পায়ার এদের ছিল। আর ওইদিকে আবার আপনার হচ্ছে যে ইয়ের সাথে, আপনার হচ্ছে যে সার্বিয়া, তো সার্বিয়ার সাথে আপনার হচ্ছে যে আতাত ছিল হচ্ছে কার কার, আপনার হচ্ছে যে ইয়া আপনার হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, তো পরবর্তীতে সে আমেরিকাও যুক্ত হয়। তো এই যে দুইটা, একটা হচ্ছে মিত্র শক্তি, যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, এদেরকে মিত্র শক্তি বলা হয়, এবং এদেরকে অক্ষ শক্তি বলা হয়। তো এই দুইটা শক্তির মধ্যে যুদ্ধ হয়। হ্যাঁ, তো যুদ্ধ হওয়ার ফলে দীর্ঘ 4 বছর যুদ্ধ হয়, এবং অ্যাট লাস্ট কি হয়, জার্মানির শোচনীয় পরাজয় হয়, এবং এর মাধ্যমেই কি হয়ে যায়, আবার অটোম্যান এম্পায়ার, ওদেরকে ভেঙে ফেলা হয়, অটোম্যান সাম্রাজ্য। তো এদের পতন হওয়ার ফলে কি হয়ে গেল, প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়ে গেল। কিন্তু এই যে যুদ্ধটা যে হইল, এই যুদ্ধটা হওয়ার ফলে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেল প্রথম বিশ্বযুদ্ধের ফলে। এবং যারা বেঁচে ছিল এরা যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেল, বাস্তববাদী হয়ে গেল, জীবন সম্পর্কে নীতি নৈতিকতা ধর্ম এগুলো সবকিছু উঠে গেল সমাজ থেকে। আসলে সমাজে তখনই আধ্যাত্মিকতা থাকে যখন ধর্ম থাকে, কিন্তু ধর্ম নাই, মানুষের আধ্যাত্মিকতা কোথায় আসবে, নীতি নৈতিকতা কোথায় আসবে? এগুলো নাই।
এগুলো চলে গেল। যার কারণে এই যে যে অবস্থা চারিদিকে, মানে যত খারাপ, মারামারি, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, যত ধরনের খারাপ কিছু সবকিছু দেখা যাচ্ছিল এই মানে ওই সময়টায় সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে ইউরোপে, এবং স্পেসিফিক ভাবে ইংল্যান্ডে। তো যার কারণে টি.এস. ইলিয়ট ভাবলেন না, এই পরিস্থিতি নিয়ে অবশ্যই লেখা উচিত। যার কারণে তিনি এই কবিতাটা লিখলেন, দ্য ওয়েস্টল্যান্ড, বা এটাকে আমরা ব্যারন ল্যান্ড বলতে পারি, আনপ্রোডাক্টিভ ল্যান্ড বলতে পারি, মরুভূমি যুক্ত জায়গা বলতে পারি, বন্ধা জায়গা বলতে পারি। হ্যাঁ, এটি হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড নামকরণের আপনার হচ্ছে মানে প্রধান কারণ। হ্যাঁ, আচ্ছা। এবং এই কবিতাটা মানে প্রকাশ করার পরে ব্যাপক পরিমাণে মানে আপনার হচ্ছে যে ভাইরাল হয়ে যায় ওই সময়ই। যার ফলে কি হয়, মানে মানুষ আসলে ওদের ক্ষেত্রে না, ইউরোপিয়ান ট্রেডিশনে ওরা এক একটা রাইটারকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, হ্যাঁ, অনেক বেশি মূল্যায়ন করে। কারণ হচ্ছে কোন একটা রাইটার যখন কোনো কিছু লিখছে, বিশেষ করে টি.এস. ইলিয়টের মতো একজন বিখ্যাত রাইটার যখন তিনি, এটা তো অবশ্যই কি ইনফ্লুয়েন্সিয়াল অবশ্যই হবে। তো এইসব রাইটিং গুলো মানুষকে ইনফ্লুয়েন্স করতো, প্রভাবিত করতো। তো এর কারণে মানে এগুলোর যখন এটা যখন প্রকাশ পাইলো, অনেক মানুষ বা ওই সমাজটা আসলে বুঝতে পারলো যে চেঞ্জ প্রয়োজন। যার কারণে এটা অনেক পরবর্তীতে চেঞ্জ আসে, ইনস্ট্যান্ট আসে না, পরবর্তীতে অনেক চেঞ্জ আসে। তো যাই হোক, এর পরবর্তীতে কি ফ্যাক্টস গুলো আমরা দেখি। টি.এস. ইলিয়ট, থমাস স্টার্ন ইলিয়ট তার ফুল নেম, তার লাইফ ডিউরেশন হচ্ছে 1888 থেকে 1965। আচ্ছা, ফুল টাইটেল দ্য ওয়েস্টল্যান্ড। টোটাল লাইন হচ্ছে 434টা লাইন, সেকশন হচ্ছে 5টা। এই 5টা সেকশন মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, কয়টা সেকশনে কত লাইন এটা দরকার নাই, জাস্ট 5টা সেকশনে আপনি হচ্ছে মুখস্থ করে ফেলবেন। দ্য বারিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সাইড। এই 5টা সেকশন, হ্যাঁ, এই 5টা সেকশন মুখস্থ করে ফেলবেন। জনরা হচ্ছে মডার্নিস্ট পোয়েট্রি, এপিক লাইক পোয়েম। আচ্ছা, পাবলিশড হচ্ছে 1922 সালে। এটা রিটেন ডেট তিনি 1921 থেকে 22-এর মধ্যে লিখছেন। 1921 সালে মেইনলি তিনি লিখছেন। ফর্ম হচ্ছে লং পোয়েম, ফ্র্যাগমেন্টেড এপিক, মিটার, ফ্রি ভার্স। ফ্রি ভার্স মানে কোনো নির্দিষ্ট মানে ছন্দ নাই, বা দেখা যাচ্ছে রাইম নাই, বা মিটার নাই, এগুলো, এটা হচ্ছে ফ্রি ভার্স, মানে একেবারে ফ্রি টোটালি সব দিক দিয়ে। এবং এটা মডার্ন কবিতার একটা হচ্ছে ফিচার্স। এরপরে হচ্ছে পয়েন্ট অফ ভিউ, এটা মাল্টিপল পয়েন্ট অফ ভিউ আছে। কোনো সময় স্পিকার বলে, যখন স্পিকারের ক্ষেত্রে আসবে তখন হয়ে যায় ফার্স্ট পার্সন, অনেক সময় থার্ড পার্সন আসে, ড্রামাটিক মনোলগ আসে, প্রফেটিক ভয়েস আছে, সবই আছে। এরপরে হচ্ছে ডেডিকেশন করছে, এটা হচ্ছে এজরা পাউন্ডকে, হ্যাঁ, তার সমসাময়িক একজন, তারই একজন ফ্রেন্ড কবি। আসলে এই কবিতাটা যখন টি.এস. ইলিয়ট লিখে শেষ করেন, তখন তিনি রিভাইজ করার জন্য এজরা পাউন্ডের কাছে দেন। কবিতাটা লম্বায় তখন আরো অনেক বেশি ছিল। তো এজরা পাউন্ড মনে করলেন যে যেসব অতিরঞ্জিত অংশ, যেগুলো দরকার নাই, সেগুলো তিনি বাদ দিলেন। হ্যাঁ, তো বাদ দিয়ে একটা ছোট, সুগঠিত এবং ইনফ্লুয়েন্সিয়াল কবিতা তিনি ওটা শেপ দিলেন, যেগুলো অপ্রয়োজনীয় লাইন সেগুলো বাদ দিয়ে। যার কারণে পরবর্তীতে যখন টি.এস. ইলিয়ট এটা মানে দেখলেন যে না আসলে খুব সুন্দর হয়েছে, তখন তিনি তার এই এজরা পাউন্ডকে ডেডিকেট করেই এই কবিতাটা তিনি পাবলিশ করেন, এবং এজরা পাউন্ডকে বলেন দ্য বেটার ক্রাফটসম্যান, এই ইয়েটা দেন, উপাধিটা তাকে দেন। আচ্ছা, সেটিং তো প্রাইমারলি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, ইউরোপ, আর্লি 20th সেঞ্চুরি। আচ্ছা, এটা হচ্ছে আপনার টাইম সেটিং। আর প্লেস সেটিংটা হচ্ছে মানে বিভিন্ন জায়গা আছে, রিভার টেমস, ইউরোপ, তারপর ডেজার্ট আছে, জেরুজালেম আছে, লন্ডন আছে, অ্যাথেন্স আছে, আলেকজান্দ্রিয়া, মানে বিভিন্ন জায়গা সে ইয়ে রাখছে। তবে স্পেশালি এটা লন্ডন হবে, হ্যাঁ, মানে স্পেসিফিক ভাবে ইয়ে যায় যদি। আচ্ছা, কিনোটস, ওয়েস্টল্যান্ড, যে এগুলো এখানে সবকিছু আসলে বলেই দিয়েছি। হ্যাঁ, আলোচনা করাই আছে। নামকরণ আসলে কিভাবে হইলো, অনুর্বর ভূমি বা প্রাণহীন ভূমি, এটার নাম কিভাবে হইলো সেটা বলে দিয়েছি অলরেডি। আনরিয়াল সিটি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই শহরটা আর কি নাই, যে একটা যে রিয়েলিস্টিক যে একটা অবস্থা ওইটার থেকে নাই। হ্যাঁ, শহরটা একদম মৃত, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো লন্ডনটা আসলে ওই অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল। বর্তমানে বাংলাদেশের অবস্থা এমন, মানে এমন অবস্থার মধ্যেই পড়ে গেছে বাংলাদেশ। চারিদিকে দেখবেন যে যে ঢাকা শহরে মানুষকে দিনের বেলা কুপিয়ে মেরে ফেলতেছে, কেউ কিছু করার নাই, কিছু মানে একদম ওয়েস্টল্যান্ড,
তারপরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার চারদিকে একদম মানে কঠিন একটা অবস্থা। হ্যাঁ, এখন এই যে যারা দেখা যাচ্ছে যে একটু মানে দেখা যাচ্ছে বিসিএস ক্যাডার যারা হচ্ছে, বিশেষ করে পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার যারা, হুম, এরা মানে ক্যাডার হওয়া মানে কি কোটি কোটি টাকার মালিক। মানে কি একটা অবস্থা চারিদিকে, সবাই যে যার মানে কারোর ভিতরে কোনো নৈতিকতা ওই জিনিসটাই নাই, হারাই গেছে। উম, ধর্ম এখন জাস্ট লোক দেখানো হয়ে গেছে। নামাজ পড়া, ইবাদত করা, এগুলো জাস্ট লোক দেখানো হয়ে গেছে। যে তাও কখন, জাস্ট শুক্রবার, এর বাইরে আর নাই। আর এই যে এই জন্য আসলে আল্লাহ তালা বলছে না যে মানবী করিম সাল্লাহ সাল্লাম বলছে যে অনেক নামাজি আছে যারা কিনা জাহান নামে যাবে, অনেক দানকারী আছে যারা কিনা জাহান নামে যাবে, অনেক শহীদ আছে এরাও কিনা জাহান নামে যাবে। কেন? এগুলো সবই হচ্ছে লোক দেখানো। আপনি অন্যের হক মেরে, আপনি যখন এই যে সাপোজ পুলিশেরা কি খায়, ম্যাক্সিমাম পুলিশ ঘুষ খায়, ম্যাক্সিমাম। এবং থানাতে আপনার প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট এটা ভাগ হয়। হ্যাঁ, তো এই যে এগুলো যে খাচ্ছে, অন্যের হক মেরে খাচ্ছে, তো এগুলো খেয়ে 2-4 টাকা যদি দান করে কোনো লাভ আছে? ওই টাকা কোনো লাভ নেই। তো মূল যে জিনিস, হাক্কুল্লাহ ইবাদ, অর্থাৎ বান্দার যে হক, সেটা আগে পূরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছে কি, যে তুমি যদি মানে আল্লাহর কাছে কোনো পাপ করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি কারো হক যদি মেরে খান, হুম, তাহলে কি হবে? সেই ব্যক্তি যদি যতক্ষণ না পর্যন্ত মাফ করবে আল্লাহ তাআলা, ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। আসলে বিষয়গুলো অনেক টাফ, আবার অনেক ইজি, কিন্তু আমরা এগুলোকে অনেক বেশি টাফ করে ফেলতেছি, কারণ আমরা আমাদের যে আর্টলি লাইফটাকে, এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা। আচ্ছা, অবজেক্টিভ করে লিখবে, এগুলো আলোচনা করা হয়েছে। দাত্তা, দেয়াধাম, দামিয়াত, দামিয়াতা, এগুলো লাস্টের দিকে আছে, তবু একটু হালকা করে বলে দিই। এটা মানে হচ্ছে টু গিভ, টু sympathize, টু কন্ট্রোল, অর্থাৎ বা টু সেলফ, বা সেলফ কন্ট্রোল যাকে বলা হয়, অর্থাৎ দান করো, সহানুভূতিশীল হয় এবং আত্মসংযম হও। এগুলো হচ্ছে উপনিষদ থেকে নেওয়া, হিন্দু উপনিষদ। তো এই উপনিষদটা আসলে কি? হুম, আমি আসলে যতদূর জানি যে 4টা যে বেদ আছে, হ্যাঁ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টা বেদের শেষের অংশগুলো থেকেই আপনার হচ্ছে যে এই উপনিষদটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটাকে নির্যাস বলা হয়। হুম, তো উপনিষদ আসলে কি? কেউ হিন্দু কেউ আছেন? একটু বলেন দেখি, এনিওয়ান আপনাদের মধ্যে? আচ্ছা, হয়তো কেউ নাই এখানে। তো এই যে উপনিষদ, হ্যাঁ, এখান থেকে এই লাইনটা নেওয়া, এই শব্দ 3টা নেওয়া হয়েছে। এবং টি.এস. ইলিয়ট এখানে প্রচুর মানে বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন ভাষা ব্যবহার করছে। জার্মান ব্যবহার করছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তারপর হচ্ছে সংস্কৃত ভাষা ব্যবহার করছে, সবই ব্যবহার করছে। এই শান্তি, সেটা হচ্ছে সংস্কৃত শব্দ, এগুলো সে ব্যবহার করছে শেষে গিয়ে, কবিতার শেষে। টেরিসিয়াস, সে হচ্ছে আপনার ডেলফি অরাকল দিত, এটা অন্ধ, আপনার হচ্ছে প্রফেট সে, মানে ভবিষ্যৎ বক্তা ছিল, তার কাহিনী আছে। দ্য ফিশার কিং, তার কাহিনী আছে, সে ইম্পর্টেন্ট হয়ে যায়, তার রাজ্য অনুর্বর হয়ে যায় এই কারণে। তো এগুলোর কাহিনী আছে। তো এগুলো আমরা যখন আসবে কবিতা লাইনে, আমরা যেহেতু লাইন লাইন পড়বো, তখন আমরা এগুলো সুন্দর করে আরো ব্যাখ্যা করব। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো ব্যাকগ্রাউন্ড, তো স্যার পিডিএফটা কি আজ দিবেন? হ্যাঁ, পিডিএফটা আমি আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো দেখেন, এই যে কবিতাটা, এর শুরুতেই বলছি এটা কেন লিখছে। 1914 থেকে 18 সাল পর্যন্ত আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, এবং এর পরবর্তীতে সমাজের যে অধঃপতন, মডার্ন সিভিলাইজেশনের যে অধঃপতন, মডার্ন ওয়ার্ল্ডের যে অবস্থা, এটা উপর কেন্দ্র করে তিনি মূলত দ্য ওয়েস্টল্যান্ড লিখছেন। আর এটা লিখতে যে এজরা পাউন্ড তিনি মূলত সাহায্য করছেন, তিনি এটা এডিট করছেন, যার কারণে তাকে দ্য বেটার ক্রাফটসম্যান হিসেবে কি করেন, টি.এস. এলিয়ট স্বীকৃতি দেন। আচ্ছা, এটাই মূলত ছিল হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড, মানে এটা মূল যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটার পরে যে অবস্থা সেইটা। আচ্ছা, ক্যারেক্টার্স গুলো এখানে আছে কিছু। দ্য পোয়েট ন্যারেটর, এখানে টি.এস. এলিয়ট হিমসেলফ, তিনি নিজেই। টেরিসিয়াস, তিনি একজন ব্লাইন্ড প্রফেট। ম্যাডাম সসস্ট্রিস, তিনি একজন ফিকশনাল ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র, আর একজন ফরচুন টেলার, ফেক আর কি। হায়াসিন্থ গার্ল, সে হচ্ছে মানে লস্ট মেমোরি সিম্বলাইজ করে, লস্ট লাভের। আচ্ছা,
এটা মূলত ওই যে অ্যাপোলো আর হায়াসিন্থাসের গল্প থেকে আসছে। ওইটা আজকে আমরা পড়বো। ওইটা যখন কবিতা লাইনে যাবে তখনই আমি ডিটেলস বলবো, সমস্যা নেই। ফ্লেভাস দ্য ফনিশিয়ান, অর্থাৎ ফিনিশীয় যে আপনার হচ্ছে যে শেলর, তাকে বলা হয়েছে দ্য টাইপিস্ট, একজন আরবান উইমেন। ফায়ার সারমনে সে আছে, মানে পরবর্তী পার্টগুলোতে আছে। ফিশার কিং আছে। এগুলো আসলে পরবর্তী যখন কবিতা লাইনগুলো আসবে তখন এগুলো আপনারা আরো বেশি ডিটেইললি জানতে পারবেন। এখন এগুলো মাথার উপর দিয়ে যাবে, তাই দরকার নাই। আচ্ছা, তো এখানে এগুলো যে সামারি আছে আপনাদের পিডিএফটা দিয়ে দিব, তখন আপনারা এগুলো পড়তে পারবেন, সমস্যা নেই। সামারিতে আমরা যাব না, যেহেতু আমরা কবিতা লাইন বাই লাইন আমরা পড়বো। তো এছাড়া আরো অনেক কিছু আছে, সিম্বলস আছে, থিমস আছে, কোটেশন আছে। তো ওগুলোতে আমরা আর যাব না। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের মেইন পার্টে, হ্যাঁ, কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিসে। তো দেখেন, দ্য ওয়েস্টল্যান্ড, হ্যাঁ, বাই টি.এস. এলিয়ট, দ্য বারিয়াল অফ দ্য ডেড। তো ফার্স্ট পার্ট এটা, হ্যাঁ, ফার্স্ট অংশ, দ্য বারিয়াল অফ দ্য ডেড। তো এখানে কয়টা লাইন আছে? এখানে মোটামুটি লাইন আছে হচ্ছে 76টা। আজকে আমরা এই 76টা লাইন পড়বো। আশা করি এই ক্লাসের পরে এই পার্টটা অন্তত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন আমরা দেখি এটা কি বলতেছে আসলে। হ্যাঁ, তো দেখেন, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ব্রিডিং। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বোঝাইলাম সবকিছু কি ক্লিয়ার আছে রোকসানা ইসলাম? অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলেন আমরা মেইন টেক্সট আলোচনায় যাই। দ্য বারিয়াল অফ দ্য ডেড, হ্যাঁ, অর্থাৎ মৃত, মৃতর কি আপনার হচ্ছে যে ইয়ে করা, মানে কি বলতেছে এখানে, যে মৃতকে সমাধি দেওয়া। হ্যাঁ, দ্য বারিয়াল অফ দ্য ডেড, এখানে মৃতকে সমাধি দেওয়া বিষয়টা এমন না, বরং এখানে মূলত সমাধি যে দিবে, হ্যাঁ, এটা কাকে দিবে? এটা মূলত মানে বর্তমান যে জেনারেশন, মডার্ন যে সিভিলাইজেশন, সেইটার বারিয়ালকে মূলত বোঝানো হয়েছে। যে মডার্ন যে সিভিলাইজেশনটা আছে এটা একদম শেষ, মানে এটার আর কোনো অবস্থাতে এটাকে দাঁড় করার, মানে এক কথা তিনি হোপলেস হয়ে গেছেন, হ্যাঁ, টি.এস. এলিয়ট, যে এই যে একটা অবস্থা এটাকে কেমনে বাঁচানো সম্ভব। আর যে মৃতের সমাধি, তো মৃতের সমাধি মানে কি? যে মডার্ন সিভিলাইজেশনের সমাধি, হ্যাঁ। তো এটা আসলে রূপক, হ্যাঁ, এই নামটা আসলে রূপক নাম, এবং এই নামটা তিনি কোথায় থেকে নিয়েছেন টি.এস. এলিয়ট, এটা আমাদের জানা প্রয়োজন। তো এই যে শিরোনামটা তিনি ইংল্যান্ডের যে অ্যাংলিকান যে চার্চ, হ্যাঁ, চার্চ অফ ইংল্যান্ড, তো এটার যে অফিসিয়াল যে একটা বই, প্রার্থনার যে বই, সেই বই থেকে নিয়েছেন, দ্য বুক অফ কমন প্রেয়ার থেকে। হ্যাঁ, বইটার নাম হচ্ছে দ্য বুক অফ কমন প্রেয়ার, এইটা থেকে নিয়েছেন। এবং এই বইটাতে এই যে মানুষের মৃত্যুর পর তার যে জানাজা বা শেষকৃত্য যে নিয়ম কানুন, এই বিষয়ে, এই নির্দিষ্ট বিষয়ে একটা অধ্যায় আছে, যেটা, যে অধ্যায়টার যে অফিসিয়াল নাম সেটা হচ্ছে দ্য অর্ডার ফর দ্য বারিয়াল অফ দ্য ডেড, দ্য অর্ডার ফর দ্য বারিয়াল অফ দ্য ডেড। তো এই পার্ট থেকে মূলত এই নামটা টি.এস. এলিয়ট ধার করছে। তাহলে এটা আমরা, এই নামটা কোথায় পাইলো, এটার উৎস কোথায়? এটা উৎস হচ্ছে টি.এস. এলিয়ট এই নামটা ধার করছে হচ্ছে অ্যাংলিকান চার্চের একটা প্রার্থনার যে বই, সেই বইটা থেকে। বইটার নাম কি? দ্য বুক অফ কমন প্রেয়ার। এবং এই বইটার হচ্ছে যে মৃত ব্যক্তির শেষকৃত্য বা জানাজার নিয়ম কানুন সংক্রান্ত যে একটা পার্ট আছে, যে একটা অনুচ্ছেদ আছে, সেই পার্ট পার্ট বা অধ্যায় থেকে এই নামটা নিয়েছে। এবং ওই পার্ট বা অধ্যায়ের নামটা কি? দ্য অর্ডার ফর দ্য বারিয়াল অফ দ্য ডেড, হ্যাঁ, এটা থেকে। আচ্ছা, তো এখান থেকে মূলত তিনি এই নামটা নিয়েছেন এবং তারপরে সুন্দরভাবে, আর এখানে এই সম্পূর্ণ অংশটুকুতে তিনি মূলত কি দেখাইছেন, সম্পূর্ণ এই যে কবিতাটার এই শুরুর এই পার্টটাতে তিনি দেখাইছেন যে কিভাবে যে আধুনিক মানুষ, মডার্ন সিভিলাইজেশন আত্মিকভাবে মারা গেছে এবং তারা আর পুনরুত্থান বা নতুন জীবন তারা চায় না। মানে তারা আর চায় না ভালো হইতে, সোজা কথা, নৈতিকভাবে মানে টপমোস্ট পজিশনে যাইতে তারা আর চায় না, তারা এইভাবেই থাকতে চায়, মানে তারা খারাপই থাকতে চায়। আসলে এই জন্যই ন্যাথানিয়েল হথর্নকে আমার খুব ভালো লাগে। তিনি তার যে ইয়ং গুডম্যান ব্রাউনে একটা কথা বলছে যে ইভিল ইজ দ্য টেন্ডেন্সি অফ ম্যানকাইন্ড, ইভিল মাস্ট বি ইয়োর অনলি হ্যাপিনেস। খারাপ কোনো কিছুই কি এটা মানুষ পছন্দ করে, এটাই মানুষের টেন্ডেন্সি।
ইভিল মাস্ট বি ইয়োর অনলি হ্যাপিনেস। আর এটাই কি তোমার একমাত্র সুখের কারণ, বা এটাতে আনন্দ পায় মানুষ। হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকেই পরিস্থিতিগতভাবে ভালো। হ্যাঁ, মন থেকে কিন্তু আমরা কেউই হয়তো অতটা ভালো না। আসলে পরিবেশ গুণে মানুষ তৈরি করে। আপনি যে পরিবেশে যখন পতিত হবেন, আপনি তেমনটাই হবেন। আপনি সাপোজ আজকে বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতেন, ইংল্যান্ডে যদি জন্মগ্রহণ করতেন, ওই কালচার, ওই পরিবেশে যদি বড় হইতেন, আপনার টেন্ডেন্সি, মেন্টালিটি কিন্তু এরকম হইতো না। বর্তমানে যেমন আছে এমনটা হইতো না, ওই রকমই কিন্তু হইতো। এজন্য আসলে আমরা কি সবাই পরিস্থিতিগত ভালো, আমরা আদৌ কি ভালো না। আর যার কারণে ওই যে ইয়েটা বলে দিয়েছে, হ্যাঁ, এই যে ন্যাথানিয়েল হawthorne, ইয়াং গুডম্যান ব্রাউন, এই যে ইভিল ইজ দ্য টেন্ডেন্সি অফ ম্যানকাইন্ড, ইভিল মাস্ট বি ইয়োর অনলি হ্যাপিনেস। তো যাই হোক, আমরা কবিতাটায় যাই। এখানে তো ফার্স্ট পার্টি কি দেখানো হয়েছে, মেইনলি আত্মিকভাবে মৃত্যু দেখানো হয়েছে, হ্যাঁ, আধ্যাত্মিকভাবে মৃত্যু দেখানো হয়েছে। এবং এই মানুষগুলো তারা আর কি চায় না, তারা আর পুনরুত্থান অর্থাৎ ভালো হয়ে ফিরে আসতে আর চায় না। এমনটাই মূলত দ্য বারিয়াল অফ দ্য ডেড, মৃতের সমাধি, এই অংশে দেখানো হয়েছে। তো চলেন আমরা তাহলে এটা আলোচনা করি লাইন বাই লাইন, তাহলে আমাদের কনসেপশন আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো দেখেন কি বলতেছে, যে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ব্রিডিং, যে এপ্রিল হচ্ছে কি মাস, যে নিষ্ঠুরতম মাস। এখানে শুরুতে একটা প্যারাডক্সিক্যাল সেন্টেন্স দিয়ে শুরু করছে। হ্যাঁ, এই যে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এই যে এপ্রিল, এপ্রিল মান্থটা কি একদম আপনার হচ্ছে যে কি নিষ্ঠুরতম মাস। আদেও কি তাই? এপ্রিল কি নিষ্ঠুর মাস? না, এপ্রিল তো বসন্ত ঋতুর মাস, অর্থাৎ সবকিছু কি পুনর্জাগরণ ঘটে। তাহলে এটা নিষ্ঠুর হলো কিভাবে? কারণ হচ্ছে কি, এই যে মানুষগুলো, এই মানুষগুলো এইভাবেই থাকতে চায়। তারা নবজাগরণ চায় না। পৃথিবীর মানুষগুলো তাদের মানে বা ইলিয়টের কাছে এই যে এপ্রিল মাস, এটা নিষ্ঠুর। কারণ এই যে মৃত বা শূন্য পৃথিবীতে নতুন জীবন এরা কি করতে চায়, আবার জাগাইতে চায়। এপ্রিল মাস, একটা গাছ শীতে কি হয়, রুক্ষ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু যখন বসন্ত আসে তখন কি হয়, ওই গাছগুলোতে সে কি আবার প্রাণ ফিরায় দেয় না, এই এপ্রিল মাস বা বসন্ত সময়টা। তো এই যে নতুন যে দিতে চাচ্ছে, জীবন দিতে চাচ্ছে, হ্যাঁ, নতুন সিভিলাইজেশনকে, হ্যাঁ, এই যে পরিবর্তন, যুদ্ধ পরবর্তী সময়, এই জিনিসটা আসলে চাচ্ছে না নতুন সিভিলাইজেশন, যার কারণে তাদের কাছে এটা নিষ্ঠুরতম মাস হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ তারা এখন খারাপই থাকতে চায়, ভালো আর তো হইতে চায় না। তো এই কারণেই এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এপ্রিল হচ্ছে কি সবচেয়ে একটা নিষ্ঠুরতম মাস, খারাপ মাস। ব্রিডিং লাইল্যাক আউট অফ দ্য ডেড ল্যান্ড, এরা কি করে, লাইল্যাক ফুলকে এই যে মৃত জমি থেকে কি করে তারা ফুটিয়ে তুলতেছে। হ্যাঁ, অর্থাৎ তারা জন্ম দিচ্ছে লাইল্যাক ফুলকে। মানে কি, যে মানে নতুন করে একটা হয়তো ভালো কিছু করার চেষ্টা করতেছে সমাজ ব্যবস্থা, নতুন করে মানুষের অবস্থাটা ভালো হওয়ার মানে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আসলে বর্তমান সিভিলাইজেশন এটা চায় না, তারা কোনোভাবেই চায় না আমরা ভালো হইতে চাই না, যেমন আছি তেমনই ভালো। হ্যাঁ, ইচ্ছা মতো রাহাজানি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এগুলোতে তারা, বিশেষ করে পারমিশন অফ সেক্স যে জিনিসটা, যে মানে সেক্সুয়াল যে ফ্রি রিলেশনশিপ, এখন তো ওদের দেশে এখনই এটা আরো বেশি প্রমোটেড। ইভেন ওরা যে সমকামিতা সেটাকে আরো বেশি প্রমোট করে। তো যাই হোক, ওইদিকে আমরা না যাই। তো এরা কি চাচ্ছে, এই যে এপ্রিলকে কি বলতেছে, অর্থাৎ বর্তমান সময়টাকে তারা খারাপ বলতেছে, বা এই এই সময়টাকে নিষ্ঠুর বলতেছে। বসন্ত ভালো সময়টাকে যে আসবে এটাকে নিষ্ঠুর বলতেছে। কেন কি কারণ, এই যে এই সময়টাকে কি দিচ্ছে, লাইলাক ফুলকে জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। কোন থেকে, ডেড ল্যান্ড থেকে, ব্যারেন ল্যান্ড থেকে, ওয়েস্ট ল্যান্ড থেকে। অর্থাৎ এই খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও, অর্থাৎ আমাদের জীবনটা বা একটা সিভিলাইজেশন একটা সার্কেলে চলে। হ্যাঁ, সেই সার্কেল দেখেন, একবার উত্থান, একবার পতন, আবার উত্থান, আবার পতন। তো দেখেন পতনের, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে মানুষের নৈতিক পতন হয়েছে, সবকিছু একটা পতন হয়েছে। এখন আবার কি নতুন করে যখন উত্থান চাচ্ছে, এই যে সিভিলাইজেশনটা, এই উত্থানটা চাচ্ছে না তারা। তারা চায় না যে আমাদের উত্থান হোক, আমাদের পরিস্থিতি ভালো হোক, নীতি নৈতিকতা, ধর্ম, স্পিরিচুয়ালিটি এগুলো আবার ফিরে আসুক। তারা এই জন্য চায় না, এই জন্য এপ্রিলকে তারা ক্রুয়েলেস্ট মান্থ বলতেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো কি করতেছে, মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, অর্থাৎ কি করতেছে এটা, এই যে স্মৃতি এবং আকাঙ্ক্ষাকে কি করতেছে, এটা মিক্স করতেছে। স্টিয়ারিং মানে কি, আলোকিত করতেছে।
আলোকিত করতেছে ডাল রুটস উইথ স্প্রিং রেইন। যে ডাল, আপনার হচ্ছে যে একদম কি যে শুকনো ডাল রুটস, যে শিকড়গুলো বা নিচের শিকড়গুলোকে, এগুলো কি করতেছে স্প্রিং রেইন, বসন্তের বৃষ্টি দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করতেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যে স্প্রিং রেইন, এটা হচ্ছে পুনর্জীবন করতে চায় সবকিছু। অর্থাৎ এই যে নতুন যে ওয়ার্ল্ড অর্ডার, এগুলোকে বা দেখা যাচ্ছে যে টি.এস. এলিয়ট চাচ্ছেন যে পরিবর্তন আসুক, হ্যাঁ, পৃথিবীতে শৃঙ্খলা, আধ্যাত্মিকতা এগুলো সব ফিরে আসুক। এবং যার কারণে তিনি দেখেন, এটা হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। তিনি মনের অবস্থাটা তিনি চাচ্ছেন মানে এইভাবে ফিরে আসুক সবকিছু, কিন্তু তিনি প্রকৃতিকে দিয়ে উপস্থাপন করাচ্ছেন, প্রকৃতির অবস্থা দিয়ে, কিন্তু সরাসরি মনের অবস্থা কিন্তু তিনি প্রকাশ করতেছেন না। এটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। হ্যাঁ, তো প্রকৃতি দিয়ে তিনি বোঝাচ্ছেন সবকিছুই, হচ্ছে মানুষের অবস্থা বা তার মনের অবস্থা। আচ্ছা, উইন্টার কিপড আস ওয়ার্ম কভারিং, যে উইন্টার, যে শীত ঋতু, এটা আমাদের উষ্ণ রেখেছিল, ঢেকে রেখেছিল। অর্থাৎ দেখেন, উইন্টার এটা একটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট। উইন্টার কিপ আপ আস ওয়ার্ম, উইন্টার মানে কি আমরা জানি শীত, ওয়ার্ম মানে কি হচ্ছে এটা গরম। তো শীত কি আমাদের কি গরম রাখে? আদৌ কি রাখে না। কিন্তু শীত আমাদেরকে ঢেকে রেখেছিল। কিভাবে? শীত আমাদেরকে যে অনুভূতিহীনতা বা আমাদের সবকিছু ভুলিয়ে দিয়েছিল, আগের সবকিছু, আমাদের যে নৈতিকতা, এগুলো সবকিছু ভুলিয়ে দিয়ে আমাদের যে কষ্ট, এগুলো মানে কম অনুভূত হইতো। হ্যাঁ, এগুলো সবকিছু দূরে রাখছিল। কভারিং আর্থ ইন ফরগেটফুল স্নো, এবং এটা কি করছিল, পৃথিবীটাকে একটা বিস্মৃতির যে তুষার, এটাকে ঢেকে ফেলেছিল। ফিডিং আ লিটল লাইফ উইথ ড্রাই টিউবার্স, এবং এটা কি করছিল, লালন করেছিল এ লিটল লাইফ উইথ ড্রাই টিউবার্স, যে শুকনো যে মূলগুলো, সেগুলো সামান্য জীবন টিকিয়ে রাখে। হ্যাঁ, এগুলো দিয়ে মানে এই যে জীবনটা ছিল কোথায়, শুকনো মূলে শুধুমাত্র। হ্যাঁ, গাছের ডালপালা তো নিষ্প্রভ ছিল। তো জীবনটা কোথায় ছিল, জাস্ট ওই শুকনো মূলের মধ্যেই ছিল অল্প একটু, এবং ওখান থেকেই পুনরায় আবার কি সবকিছু জেগে উঠতেছে, বা জীবিত হচ্ছে। অর্থাৎ আশার আলো পাওয়া যাচ্ছে, ওই যে অন্ধকারের মধ্যে ক্ষীণ আলো, ঠিক এমনটাই, যে একটা অর্ডার ফিরে আসতেছে, পৃথিবী হয়তো নতুন রূপে আবার সাজবে, এমন একটা অবস্থা। অর্থাৎ একটা পজিটিভ একটা মেসেজ এখানে দেওয়া হচ্ছে। সামার সারপ্রাইজড আস, সামার গ্রীষ্ম আমাদেরকে কি করেছিল, বিস্মিত করেছিল। কভারিং ওভার দ্য স্ট্রেঞ্জ বার্জার্সি, তো এই যে স্টার্ন বার্গার্সি, এটা হচ্ছে এমন হবে। তো এই যে সামার গ্রীষ্ম আমাদের বিস্মিত করেছিল বার্গার্সি এর উপরে এসে, বার্জার্সি এর উপর দিয়ে এসে। তো বার্জার্সি এটা কি, এটা হচ্ছে একটা লেক, এটা জার্মানির একটা লেক। হ্যাঁ, তো এই লেকটার আসলে কাহিনীটা কি, এই যে এখানে এই কবিতাটা পড়লে আপনি সম্পূর্ণ ইংল্যান্ড ভ্রমণ করা হয়ে যাবে। হ্যাঁ, মানে অন্তত সবাই চেষ্টা করবেন ক্লাসগুলোতে একটু অ্যাক্টিভ হওয়ার, অন্তত যারা অ্যাক্টিভ হইতে পারবেন না অন্তত পরে একটু দেখে নেবেন। কারণ এই ক্লাসটা মানে সম্পূর্ণ ওয়েস্টল্যান্ড আপনি যদি পড়েন, সম্পূর্ণ ইংল্যান্ড, সম্পূর্ণ ইউরোপ, এবং আপনার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছু মিলে যাবে। মানে এক কথা, কবিতা পড়ে ইংল্যান্ড ভ্রমণ করা হয়ে যাবে। হ্যাঁ, আলাদা করে কিছু দেখা লাগবে না, এমন একটা অবস্থা। বা ইউরোপের অবস্থা সম্পর্কে আপনি একদম বলা যায় হাত মানে সবকিছু সিদ্ধহস্ত হয়ে যাবেন। তো কামিং ওভার দ্য স্টার্ন বার্জাসি, তো দেখেন এই যে স্টার্ন বার্জিয়াসি, তো এই জায়গাটা কি, এটা হচ্ছে একটা লেক, এটা হচ্ছে জার্মানির একটা লেক বা হ্রদ। হ্যাঁ, তো এখানে কি হইতো, প্রথম বিশ্বযুদ্ধের আগে যে মানে এলিট মানুষজন জার্মানির বা ইউরোপের, তারা এখানে গিয়ে সময় কাটাইতো, অবসর সময়। হ্যাঁ, তো এই যে কিন্তু এখানে বর্তমানের যে অবস্থা, সেটা একদম করুণ, কেউ আর যায় না, ওটার কোনো আর মূল্যই নাই। অর্থাৎ সময়ের সাথে সাথে পরিস্থিতিগত, পরিবেশগত সবকিছু চেঞ্জ হয়। মানে একটা জায়গা খুব ভালো, খুব হাইপ, বাংলাদেশে যেমন বলা যায় যে কক্সবাজার বা সাজেক ভ্যালি, কিন্তু সাপোজ একটা যুদ্ধ হয়ে গেল, বা মানুষ তখন কি করে, মানুষ নিজেরাই তো নিজেদের নিয়ে ব্যস্ত, ওগুলো জায়গার কি আর হাইপ থাকবে, কেউ যাবে ঘুরতে? তো বিষয়টা হচ্ছে এমন। তো এই লেকের কাছে এখন আর কেউ যায় না। কামিং ওভার দা আপনার হচ্ছে গ্রীষ্মটা এসেছিল এই লেকের উপরে উইথ এ শাওয়ার অফ রেইন। হ্যাঁ, এটা কি দিয়ে এসেছিল, এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল। উই স্টপড ইন দ্য কলোনেড, তো আমরা কোথায় থামেছিলাম বা আমরা কোথায় আশ্রয় নিয়েছিলাম,
আমরা একটা বারান্দায়, হ্যাঁ, মানে স্তম্ভ একটা স্তম্ভ সংক্রান্ত বা স্তম্ভ শোভিত একটা বারান্দায় আমরা আশ্রয় নিয়েছিলাম। তো এরপরে কি বলতেছে, অ্যান্ড ওয়েন্ট অন ইন সানলাইট, এবং তারপরে কি আসলো, সূর্যলোকে আমরা কি করলাম, মানে আমরা বের হলাম ইনটু দ্য হপ গার্ডেন। আমরা কোথায় গেলাম, হপ গার্ডেনে গেলাম। তো এটা আসলে হপ গার্ডেনের, তো এই যে প্রথম যে পার্টটা না, এটা কিন্তু টি এস ইলিয়ট বলতেছে না, এটা বলতেছে হচ্ছে ম্যারি। হ্যাঁ, এই যে ম্যারি নামের যে চরিত্র, এটা বলতেছে। তো তার সাথে আরেকজন আছে। তো দুইজন আছেন, আসলে কে কে সেটা ফিক্সড না, তবে ম্যারি বলতেছে প্রথম পার্টটা, এবং তিনি মূলত প্রকৃতির যে বর্ণনাটা সেটা মূলত দিচ্ছেন। হ্যাঁ, তিনি একজন অভিজাত পরিবারের মেয়ে ছিলেন, কিন্তু পরবর্তীতে যুদ্ধ পরবর্তী যে অবস্থা সেটা তিনি উল্লেখ করতেছেন, যে একটা আসলে অবস্থাটা এমন। হপগার্ডেন হচ্ছে জার্মানির একটা সুন্দর একটা, আপনার হচ্ছে যে রাজকীয় উদ্যান, মিউনিকের, জার্মানির শহর মিউনিক, তারই হচ্ছে উদ্যান। তো এই উদ্যানটা হচ্ছে ইউরোপে যে এলিট ক্লাস, তারপরে অভিজাত মানুষ, এদের হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ওরা ওখানে গিয়ে সময় কাটাইতো। কিন্তু এটা শূন্যতা আর কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এমন একটা অবস্থা। অ্যান্ড ড্র্যাঙ্ক কফি, এবং আমরা কি পান করলাম, কফি পান করলাম। অ্যান্ড টক ফর অ্যান আওয়ার, এবং ঘন্টা খানিক ধরে আমরা কি করলাম, আমরা গল্প করলাম। অর্থাৎ এই ম্যারি আর তার সাথে হয়তো আরেকজন আছেন, অবশ্যই আছেন, তার সাথে তিনি গল্প করতেছেন, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অবস্থা নিয়ে। আচ্ছা, তারপরে দেখেন জার্মান ওয়ার্ড ব্যবহার করছে, জার্মান শব্দ, রাশিয়ান শব্দ, ভিনগার কেইন, রাশিয়া স্ট্যাম অস, ও এটা জার্মান শব্দ। হ্যাঁ, তারপর লিটার্ন টেন্ট ডেটাস্ট। তো এর মানে হচ্ছে এমন যে আমি মোটেও রুশ নই, আমি এই যে লিথান মানে হচ্ছে লিথুয়ানিয়া থেকে এসেছি, লিথুনিয়া থেকে। হ্যাঁ, তিনি হচ্ছে একজন প্রকৃত জার্মান, তিনি রুশ নন। এমন এটা কি বলতেছে, এটা বলতেছে হচ্ছে যে চরিত্রটা। অ্যান্ড হোয়েন উই আর ছিলেন, এবং যখন আমরা শিশু ছিলাম, স্টেইং অ্যাট দ্য আর্চ ডিউ, এবং যখন আমরা আর্চ ডিউকের আন্ডারে থাকতাম, বাড়িতে থাকতাম, মানে রাজকীয় একটা জায়গায়, অভিজাত বাড়ি, আর্চ ডিউক বলতে বোঝাচ্ছে। এখানে যখন আমরা থাকতাম, মাই কাজিনস টুক মি আউট অফ অন এ স্লেড, যে আমার যে কাজিন আমাকে স্লেজে করে বাইরে নিয়ে গিয়েছিল। স্লেজ হচ্ছে আপনার যে বরফের উপরে আপনার হচ্ছে যে খেলে, সেই স্লেজ খেলা, তো ওইটাতে করে বাইরে নিয়ে গিয়েছিল তাকে। অ্যান্ড আই ওয়াজ ফ্রাইটেন্ড, এবং আমি খুব ভীত ছিলাম। হি সেড, সে বলল, ম্যারি ম্যারি হোল্ড অন টাইট, ম্যারি অর্থাৎ খুব শক্ত করে ধরো, অর্থাৎ তার কাজিন বলছে, ম্যারির সাথে কে আছে, তার কাজিন, এবং ছোট থাকতে বলছিল যে ম্যারি ম্যারি হোল্ড অন টাইট, যে আমাকে খুব শক্ত করে তুমি ধরো। অ্যান্ড ডাউন উই ওয়েন্ট, এবং তারপর আমরা নিচে নেমে গেলাম। অর্থাৎ তারা তাদের যে অভিজ্ঞতা, ছোটকালের যে অভিজ্ঞতা, সেটা তারা প্রকাশ করতেছে, যে পাহাড় থেকে ডাউন হিলে তারা কিভাবে নামতো। ইন দ্য মাউন্টেন্স দেয়ার ইউ ফিল ফ্রি, এবং এই যে পর্বতে, হ্যাঁ, সে পাহাড়ে তুমি কি নিজেকে মুক্ত অনুভব করো। অর্থাৎ তারা কি একদম একদম ফ্রি, স্বাধীন ছিল, তাদের জীবনটা খুব স্বাধীন ছিল যখন তারা ছোট ছিল। এমন ছোটকালের যে নস্টালজিয়া এটাকে বলা হয়, সেটা তারা কি করতেছে, প্রকাশ করতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, আই রিড মাচ অফ দ্য নাইট অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার, যে আমি রাতে, আই রিড মাচ অন দ্য নাইট, যে আমি রাতে কি করছি, আমি রাতে অনেকটা সময় পড়ি। অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার, এবং শীতে দক্ষিণে চলে যাই। তো এই যে লাইনটা, এটা একদম বিচ্ছিন্ন, মানে আগের গল্পের সাথে কোনো মিলিয়ে নাই। হ্যাঁ, তো রিডিং মানে হচ্ছে আসলে বুদ্ধিভিত্তিক জীবন, এমনটাই বোঝানো হচ্ছে। অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার, মানে এটা হচ্ছে আরামপ্রিয় একটা সিজন বোঝাচ্ছে। হ্যাঁ, মানে যে এমনটাই ছিল। তো এখানে বাহ্যিক যে স্বাচ্ছন্দ্য এটা থাকলেও এতে যে গভীর যে আধ্যাত্মিক পূর্ণতা, এটা মূলত নাই। মানে একটা ছিল, এমন ভাবে ছিল, এভাবে প্রকৃতি এমন ছিল, এভাবে তারা ছিল, কিন্তু মূল যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এই জিনিসটা মূলত অ্যাবসেন্ট। তো এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আধুনিক মানুষের যে মানে মোটামুটি ভালো, কিন্তু এমটি এক্সিস্টেন্স স্পিরিচুয়ালিটির দিক থেকে, সেটা মূলত প্রকাশ করে। হ্যাঁ, তো আমাদের এই সম্পূর্ণ যে প্যারাটা, এটা যদি আমরা একটু ছোট করে, যদি হালকা করে যদি হাইলাইট করি, বিষয়টা এমন হয় যে বারিয়াল অফ দ্য ডেড এর এই ফার্স্ট প্যারা, এটার ইয়েটা হচ্ছে এমন যে কবি এপ্রিলকে নিষ্ঠুতম মাস বলতেছে, কারণ এটা কি করে, এটা মৃত পৃথিবীকে জাগিয়ে তুলতে যাচ্ছে।
তো পৃথিবীর মানুষটা তো আসলে জাগতে চায় না, কিন্তু মানে এপ্রিল চাচ্ছে। তো আধুনিক মানুষ তারা এই যে শীতের যে অসারতা, দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন একটা ব্যারেন যে একটা অবস্থা, এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, খারাপ সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে গেছে। সেখানে কোনো দায়িত্ব নাই। আপনি যদি সাপোজ সেক্সুয়াল নিড, ফ্যামিলি গঠন করা ছাড়াই, বিয়ে ছাড়াই যদি পান, দরকার আছে কি আপনার বিয়ে করার? কারণ আরেকজনের দায়িত্ব কে নিতে যাবে? যেমনটা এর কারণে বিভিন্ন দেশে বর্তমানে ডিপপুলাইজেশন যাকে বলা হয়, অর্থাৎ জনসংখ্যার যে হ্রাস, এটা হচ্ছে। জাপানে হচ্ছে, ইতালিতে হচ্ছে। এগুলোকে ডেড কান্ট্রি হিসেবে অলরেডি ঘোষণা করা হয়েছে। তো এই জন্য এগুলো দেশের সরকার আপনার হচ্ছে যে মানে প্রণোদনা দিচ্ছে জনগণকে যে বিয়ে করো। বিয়ে করলে তুমি এত মাসের ছুটি পাবা, এত করে ইন্টেন্সিভ পাবা, টাকা পয়সা পাবা। আবার সন্তান, একটা যদি সন্তান হয়, এতদিনের ছুটি পাবে, এত করে টাকা পাবে প্রতি মাসে। মানে এভাবে মানে প্রণোদনা দিচ্ছে যে আসলে তোমরা এই ব্যারেন ল্যান্ডের দিকে যাও না, তোমরা ইয়ে হও। তো কিন্তু এই যে অবস্থা, এই ব্যারেন ল্যান্ডের সাথে, ব্যারেন অবস্থার সাথে এখানকার মানুষ অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, তারা দায়িত্ব নিতে চায় না। তো এরপর আমরা মারি নামক একটা কি মহিলা কণ্ঠ শুনতে পাই, যিনি তার শৈশবের যে স্লেজ গাড়ির যে সরার যে স্মৃতি, সেগুলো বর্তমানে লক্ষ্যহীন জীবনের কথা, এগুলোতে তিনি মানে বর্তমান লক্ষ্যহীন জীবনের কথা বলতেছেন। যে আসলে কোনো কিছুই নাই, জীবনের কোনো লক্ষ্য নাই, মানুষ সব যে যার মতো। এটি মূলত কি করতেছে, ইউরোপীয় যে আভিজাত্য যে পতন এবং মানুষের যে অভ্যন্তরীণ যে শূন্যতা, এটাকে মূলত প্রকাশ করতেছে। তো এই ছিল হচ্ছে প্রথম স্ট্যান্ডা, প্রথম পার্টের প্রথম স্ট্যান্ডা। এরপরে আমরা পরবর্তী ইয়েটা পড়ব। তো দেখি কি বলতেছে এরপরে। যে হোয়াট আর দ্য রুটস দ্য ক্লাচ হোয়াট ব্রাঞ্চেস গ্রো, কি সেই শিকড় যা আঁকড়ে ধরে, আর কি সেই শাখা যা কিনা এই যে গ্রো মানে জন্মায়। তো ইলিয়ট এখানে প্রশ্ন করতেছেন যে মৃত ও অনুর্বর পৃথিবীতে আদৌ কি কোনো জীবন বৃদ্ধি বা পুনর্জন্ম কি আদৌ সম্ভব? মানে এসে প্রশ্ন করতেছে এটা কি আদৌ কি সম্ভব কিনা। তো রুটস এবং এই যে ব্রাঞ্চ, এটার দ্বারা মানে জীবনের প্রতীক মূলত তিনি বোঝাচ্ছেন। হ্যাঁ, যে এটাকে জীবনের সিম্বলাইজ করে। তো আউট অফ দিস স্টোনি রাবিশ সন অফ ম্যান, যে এই যে পাথুরে যে আবর্জনা, এটা থেকে হে মানব পুত্র। তো তিনি মূলত এই যে মানব পুত্র, এই যে আউট অফ স্টোনি রাবিশ মানে এই যে বন্ধা যে জায়গা, এখান থেকে। আসলে বিষয়টা হচ্ছে এমন যে পৃথিবী যখনই মানে ধ্বংসের প্রান্তে গেছে, বা একটা সভ্যতা যখন শেষ প্রান্তে গেছে, তখনই তাকে সেভ করার জন্য একজন সেভিয়ার আসছে। হ্যাঁ, এবং এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সন অফ ম্যান। অর্থাৎ সন অফ ম্যান বলতে মানব পুত্র, কিন্তু এখানে মানব পুত্র দ্বারা বিশেষত ইজিকেইলকে বোঝানো হয়েছে। ইজিকেইল ছিল হচ্ছে আপনার ওল্ড টেস্টামেন্টের একটা বেবিক্যাল একটা এলুশন, একটা চরিত্র। আসলে যখন রাজা নিবুচাঁদ নেজার, ইরাকের ব্যাবিলনীয় রাজা, যখন এই যে ফিলিস্তিন প্যালেস্টাইনে যখন আক্রমণ করছিল, তখন সে ইহুদিদের সব ধরে নিয়ে চলে গিয়েছিল। তো ওই ইহুদিদের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য কে ছিল? এই ইজিকেইল ছিল। হ্যাঁ, তো সে মূলত তাদেরকে মানে ইয়ে করছে। আর আমাদের মুসলিম ইয়ে অনুযায়ী সে হচ্ছে জুলফিকার আলাইহিসসালাম, হযরত জুলফিকার আলাইহিসসালাম এই নবীর নাম। তো যাই হোক, তাকে বলা হয়েছে যে আসলে সেও একটা মসিহার মতো। হ্যাঁ, ইউ ক্যানট সে অর গেস ফর ইউ নো অনলি, যে তুমি কি করতে পারো না, তুমি বলতে বা অনুমান করতে পারো না, কারণ তুমি শুধু জানো। এর বিষয়টা হচ্ছে এমন যে আধুনিক মানুষ সত্যিকারের অর্থে আসলে তারা জ্ঞান হারাইছে। তারা আর জ্ঞান নাই। সে শুধু বাহ্যিক যে জগৎ, এটা সম্পর্কে জানে। আধ্যাত্মিক কোনো কিছু সত্য তারা বুঝে না। কারণ তারা স্পিরিচুয়ালি কি ব্যাংক্রাফটেড হয়ে গেছে, তাদের আর ওই জিনিসটা নাই। তো ইউ নো অনলি কি জানে, এ হিপ অফ ব্রোকেন ইমেজেস হোয়ার দ্য সান বিটস। সে শুধুমাত্র কি জানে, যে একটা আপনার হচ্ছে যে এ হিপ অফ ব্রোকেন ইমেজেস মানে ভাঙা একটা চিত্র, একটা স্তূপ হয়, যেখানে কিনা দ্য সান বিটস সূর্য প্রখরভাবে একদম আঘাত করে। আচ্ছা, অর্থাৎ হিপ অফ ব্রোকেন ইমেজেস বলতে পুরো যে মডার্ন সিভিলাইজেশন, এর যে বিচ্ছিন্নতা, এটাকে মূলত মানে বোঝাচ্ছে। সংস্কৃতি, ধর্ম, মূল্যবোধ এই সব কিছু একদম পুরোপুরি ভেঙে গেছে। হ্যাঁ, মানে একদম ব্রোকেন ইমেজেস ওইটা দ্বারা বোঝাচ্ছে। আর সূর্যের তাপ এখানে মানে নির্মম বাস্তবতা এবং শুষ্কতার প্রতীক, মানে একদম ব্যারেন মরুভূমির প্রতীক। আচ্ছা, and the dead tree gives no shelter, the cricket no relief, এবং
এই যে মৃত যে গাছ, এটা কোনো আশ্রয় দেয় না। এই যে ক্রিকেট মানে কি, ঝিঝি পোকা, এটা কোনো শব্দ, এটার শব্দও কোনো কি দেয় না, রিলিফ মানে কি স্বস্তি দেয় না। অর্থাৎ ডেড ট্রি মানে কি একদম প্রাণহীনতা। অর্থাৎ এই যে বর্তমান পৃথিবী, হ্যাঁ, একদম পুরো প্রাণহীন হয়ে গেছে। এটাতে কোনো শেল্টার নেই, আশ্রয় নাই, নিরাপত্তা নেই। বছর পৃথিবীটা এখন কোনো নিরাপত্তা নেই। এই যে বললাম না একটু আগে যে ঢাকা শহরে যে যখন চিন্তা করার প্রয়োজন হচ্ছে, ইচ্ছা মতো মানুষকে সেদিন দেখলাম একটা ইট দিয়ে মানুষকে মেরে ফেলতেছে, মানে মাথার বাড়ি মারছে, তারপরে মোটরসাইকেল নিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। তো এমনই, মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপদ শেল্টার নাই। দ্য ক্রিকেট নো রিলিফ। এবং ক্রিকেট এর শব্দটা কি, প্রকৃতির সান্ত্বনা দিত। আসলে এখানে টিএস ইলিয়ট একটু ওসতের দিকে টান দিচ্ছে, হ্যাঁ, রোমান্টিক এজে প্রকৃতি মানুষের হৃদয় শান্তি দিত, সান্ত্বনা দেখ সুর তৈরি করতো। কিন্তু বর্তমান সময়ে ওই অবস্থা নাই। হ্যাঁ, প্রকৃতিও কি হয়ে গেছে, রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে। প্রকৃতিও আর কি দেয় না, শান্তি দেয় না। সবকিছু একদম কঠোর হয়ে গেছে। তো ওরসতের মতো শান্তিদায়ক আর প্রকৃতি নাই, ওইরকম পরিস্থিতির মধ্যে আর নাই। অ্যান্ড দ্য ড্রাই স্টোন, নো সাউন্ড অফ ওয়াটার্স। তো এই যে শুকনো যে পাথর, এখানে জলের কোনো শব্দ নাই। অনলি দেয়ার ইজ শ্যাডো আন্ডার দ্য রেড রক। এবং এখানে শুধুমাত্র কি আছে, লাল পাথরের নিচে শুধু ছায়া আছে। তো রেড রক এখানে বিবলিক্যাল একটা ডেজার্ট। লাল পাথরের নিচে আপনার হচ্ছে যে শুধু ছায়া আছে বলতে আপনার হচ্ছে যে রেড রক দ্বারা বোঝাচ্ছে যে ডেজার্ট, মরুভূমি, এমন একটা ইমাজারি এটা বহন করতেছে। তো এটি মূলত যে মৃত্যু, বিপদ, কঠিন যে বাস্তবতা, এটা প্রতিকায়িত করতেছে। আর শ্যাডো সাময়িক আশ্রয়, আংশিক নিরাপত্তার ইঙ্গিত দেয়। তো ইলিয়ট এখানে দেখাচ্ছেন যে পূর্ণ মুক্তি না থাকলেও মানুষ এখনো কি কিছু আংশিক আশ্রয় খোঁজে, মানে অন্তত একটু শেল্টার, ভালো অবস্থান খোঁজে। পুরোপুরি মুক্তি তারা না পায়নি। কামিন আন্ডার দ্য শ্যাডো অফ দিস রেড রক। এসো, এসো, এই লাল পাথরের নিচে এসো। এখানে যে প্রফিটিক যে ভয়েস, সেটা মূলত দেখানো হয়েছে। তো মানুষকে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি ডাকতেছে এটা, হ্যাঁ। যে শ্যাডো মানে কি, শ্যাডো হচ্ছে সাময়িক আশ্রয়, কিন্তু রেড রক একটা কঠিন মরুভূমিময় একটা প্রান্ত, বিপজ্জনক বাস্তবতার প্রতীক। তো এটি কি করতেছে, বাইবেলের যে মরুপ্রান্তরের এটার ইঙ্গিত করতেছে। এরপরে কি বলতেছে, অ্যান্ড আই উইল শো ইউ সামথিং ডিফারেন্ট ফ্রম আইদার। এবং আমি তোমাকে কি করব, তোমাকে কিছু দেখাবো যা উভয়টি থেকে ভিন্ন। ওই শ্যাডো এবং ওই যে রেড রক দুইটা থেকে আলাদা। তো ইলিয়ট এখানে মানে দৈনন্দিন যে অভিজ্ঞতার বাইরে গভীরতম যে সত্য প্রকাশ তিনি এটা করতে চান। এখানে মডার্ন লাইফের যে পরিচিত যে বাস্তবতার বাইরে ভয়াবহ যে আধ্যাত্মিক সত্যের দিকে তিনি একটা আহ্বান জানাচ্ছেন। তার যে একটা আহ্বান, এটা তিনি রয়েছে। তো ইয়োর শ্যাডো অ্যাট মর্নিং, ইয়োর শ্যাডো অ্যাট মর্নিং স্ট্রাইডিং বিহাইন্ড ইউ। যে তোমার যে ছায়া, তোমার যে সকালের ছায়া, তা তোমার পেছনে দীর্ঘ হয়ে চলে। অর্থাৎ মর্নিং শ্যাডো হচ্ছে ভবিষ্যৎ আশা বা জীবনের শুরু নির্দেশ করে। আর সকালের আলো মানুষের কি নিজের যে অগ্রযাত্রা, এটা অনুভব করে। অর ইয়োর শ্যাডো অ্যাট ইভিনিং রাইজিং টু মিট ইউ। অথবা সন্ধ্যার ছায়া যা সামনে এসে তোমার মুখোমুখি হয়। মর্নিং শ্যাডো হচ্ছে বার্থ, সোজা কথা, জীবনের শুরু, যেটা আগে বলছি। আর ইভিনিং শ্যাডো, ইয়োর শ্যাডো অ্যাট ইভিনিং, এটা হচ্ছে ডেথ, সোজা কথা, ডেথের, মৃত্যুর ইয়ে হিসেবে আসতেছে। আর ইভিনিং শ্যাডোর দ্বারা কি, যে জীবনের শেষ, মৃত্যু এবং অস্তিত্বের যে সমাপ্তি, এটা প্রতীক। সকালে ও সন্ধ্যার ছায়া জীবনের শুরু এবং শেষকে বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। তো এরপর কি বলতেছে, যে আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো, ফেয়ার ইন এ হ্যান্ডফুল ডাস্ট, আমি তোমাকে এক মুঠো ধুলোর মধ্যে ভয় দেখাবো। এক মুঠো ধুলো মানে কি, এটা একটা গভীর অর্থ আছে। এটা হচ্ছে মৃত্যুর পরে মানুষ আসলে একটা ধুলা ছাড়া কিছুই না, মানুষের শরীর, হ্যাঁ। তো ডাস্ট, এই যে ডাস্ট টু ডাস্ট ধরনের, এটা মানে মৃত্যু, নশ্বরতার প্রতীক, হ্যাঁ, এই ডাস্টটা। তো আমি তোমাকে এই যে এইটুকুর মধ্যেই, হ্যান্ডফুল ডাস্টের মধ্যে ভয় দেখাবো, মানে কি, এর মধ্যেই আমি তোমাকে মৃত্যু দেখাবো। মৃত্যু তো এখানেই, অর্থাৎ মৃত্যু খুবই কাছে আমাদের, হ্যাঁ। মানুষের জীবনটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী যে জীবন, এটারই মূলত মানে মেসেজ দিচ্ছেন এখানে। আসলে এটা আগেও বলছি, ফ্র্যাগমেন্টেড কবিতা এবং অবজেক্টিভ কোরিলেটিভ ঢঙে লেখা, যার কারণে এটার ডিপথ
ডেপথে, ইন ডেপথ এটাকে বুঝতে হবে। এটার যে সুপারফিশিয়াল, উপর যে মিনিং, এটা দিয়ে আমরা কোনোভাবে বুঝতে পারবো না। সবসময় মানুষের জীবন, মানুষের মৃত্যু, স্পিরিচুয়াল ব্যারেননেস, এগুলোকে যদি আমরা টার্গেট করি তাহলে আমরা অর্থটা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আবার দেখেন এই ওয়ার্ডগুলো ফ্রেঞ্চ ওয়ার্ড, এগুলো সম্ভবত রাখছে। ফ্রিচ, ওয়েন্ট, দ্য ওয়েন্ট, দ্য হেমার জু, মেইন, সুইচ কাইন্ড ও ওয়েলিয়াস টু ডু। তো ফ্রেঞ্চ উইন্ড, দ্য উইন্ড মানে কি, যে এখানে সতেজ বাতাস বইতেছে, হ্যাঁ, মানে ফ্রেঞ্চ বলতে ফ্রেশ এমনটাই হবে। তো সতেজ বাতাস বইতেছে, তো এটা মূলত ওয়াগনার নামে একজন আছেন, তার হচ্ছে অপেরা টিস্টান ইলোর স্লোট, এখান থেকে নেওয়া হয়েছে। তো ফ্রেঞ্চ উইন্ড এটা হচ্ছে প্রেম, আকাঙ্ক্ষা এবং হচ্ছে দূরের যে স্মৃতি, এটার ইঙ্গিত দেয়। দ্য হেমার জু এটা হচ্ছে মানে স্বদেশের দিকে। এর মিনিং হচ্ছে দ্য হেমার জু মানে যে বাতাস, সতেজ বাতাস বইতেছে কোথায়, স্বদেশের দিকে। হেমাজ বলতে হচ্ছে হোমল্যান্ড বা স্বদেশ, এমনটা বোঝাচ্ছে। মেইন ইস্ট কাইন্ড, তো আমার যে আইরিশ, এটা ইরিশ হবে হচ্ছে আইরিশ, আমার আইরিশ প্রিয়তমা, রোমান্টিক যে একটা আবেগ সেটাকে প্রকাশ করতেছে। ও ওয়েলিস্ট ডু যে তুমি কোথায় অবস্থান করছো, অর্থাৎ এটিকে হারিয়ে যাওয়া প্রেম বা দেখা যাচ্ছে মানে তার যে অর্থের অনুসন্ধান বা তার যে জীবনে যে অনুসন্ধান, এটাকে মূলত প্রকাশ করতেছে। তো মডার্নিস্ট যে কনটেক্সট, এটা থেকে এটি কি মানুষের যে হারানো যে পরিচয়, আধ্যাত্মিকতা বা সংযোগ, মানে আধ্যাত্মিকতার সাথে যে সংযোগ, সন্ধান, এই সন্ধানটাকে মূলত বোঝাচ্ছে। ইলিয়ট এখানে দেখাইছেন যে মানুষ তার বাড়ি, ভালোবাসা এবং অর্থ থেকে কি পুরোপুরি বিচ্ছিন্ন, হ্যাঁ, মানে সবকিছু থেকে বিচ্ছিন্ন। কোনো মানুষের, যে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষের কি নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, সবকিছু মানে ফ্যামিলি নাই, প্রচুর মানুষ ইম্পর্টেন্ট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, যার কারণে কোনো কিছুই আর নাই, হ্যাঁ, সবকিছুই একদম শেষ। তো এরপরে কি বলতেছে, ইউ গেভ মি হায়াসিন্থাস ফার্স্ট এ ইয়ার এগো, তুমি আমাকে কি দিয়েছো, 1 বছর আগেই, হ্যাঁ, হায়াসিন্থ ফুল দিয়েছিলে। হায়াসিন্থ ফুল মূলত এখানে প্রেমের প্রতীক, হ্যাঁ, এবং পুনর্জন্মের প্রতীক। তো এটা কিভাবে, এটা আসলে কোথা থেকে আসলো, এটা পড়তে গেলে বা এটার ইতিহাস জানতে গেলে আমাদের আবার গ্রিক মিথোলজিতে যাওয়া লাগবে, হায়াসিন্থাসের স্টোরি আমাদের জানা লাগবে। তো হায়াসিন্থাসটা কে ছিল, এর আগেও আপনাদের বলছি, ওটা আসছিল হায়াসিন্থ ফুলের সময়, যে অ্যাপোলো, তো অ্যাপোলো একটা ছেলেকে, মর্তের ছেলে, যার নাম ছিল হচ্ছে হায়াসিনথাস, তাকে খুব পছন্দ করত। এবং এই ছেলের চেহারা এত, মানে সে ছিল হচ্ছে স্পার্টার, হ্যাঁ, গ্রিসের স্পার্টার অধিবাসী। তো তাকে খুবই পছন্দ করতো, হ্যাঁ, শেফার্ডের মতো ছিল একটা ছেলে। আহ এবং তাকে পছন্দ করতো হচ্ছে আরেকটা দেবতা, ইভেন আরেকটা দেবতা পছন্দ করতো, পশ্চিমা বায়ুর দেবতা জেফার, যার নাম সম্ভবত। তো এই দুইজনই পছন্দ করতো, কিন্তু এই কি করছে হায়াসিন্থাস, সে পছন্দ করছে কাকে, অ্যাপোলোকে। এখানে দেখেন এই যে সমকামিতার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে একটা মেসেজ আছে। তো এই যে হায়াসিন্থাস, তার সাথে অ্যাপোলোর যে সম্পর্ক, এটা ওই লেভেলেরই ছিল, হ্যাঁ, কারণ এর কারণেই, এই হায়াসিন্থাসের কারণে সে এতটাই সুন্দর ছিল যে অ্যাপোলো, সে একজন দেবতা হওয়া সত্ত্বেও তার কাজ ছেড়ে দিয়ে এসে সে ওই অ্যাথেন্সে, অ্যাথেন্স বলতেছি, স্পার্টাতে এসে হায়াসিন্থাসের কাজে সাহায্য করতো বসে থেকে, হ্যাঁ। তো যাই হোক, এতে করে জেফা জেফা যাই হোক এরকমই কিছু একটা নাম হবে, পশ্চিমা বায়ুর দেবতা, সে খুব রাগান্বিত হয়, হ্যাঁ। এবং অ্যাপোলো এবং হায়াসিন্থাস একদিন খেলা করতেছিল, হ্যাঁ। তো এই খেলাটা কি, আপনার হচ্ছে যে চাকা নিক্ষেপ, লোহার চাকা, এই যে গোলক নিক্ষেপ আছে আপনারা খেলেন না, ওইরকমই লোহার চাকা নিক্ষেপ, ওটাকে বলা হয় ডিসকাস গেম। গ্রিক মিথোলজিতে ওটাকে বলা হয়েছে হচ্ছে ডিসকাস গেম। এটা ইয়েতে খেলা হয়, আপনার হচ্ছে যে অলিম্পিকে খেলা হয়। তো ওই যে অলিম্পিক গেম, এটা আসলো কোথা থেকে, ওই যে মাউন্ট অলিম্পাস, ওই নাম থেকে আসছে, হ্যাঁ। তো যাই হোক, এবং গ্রিসের অ্যাথেন্সের যত সব খেলা ছিল স্পার্টাতে, সব ওই এই খেলাতে ইনক্লুড করে দেওয়া আছে প্রচুর, এই জন্য অলিম্পিকে প্রচুর খেলা হয়। তো যাই হোক, এই যে হায়াসিন্থাস এবং অ্যাপোলো, এরা ডিসকাস খেলতেছিল। তো অ্যাপোলো কি করে, এই ডিসকাস যেটা চাকতিটা, এটা ছুঁড়ে মারে এবং এটা মেঘ মেঘ ভেদ করে অনেক দূরে যাইতে থাকে। তো কি করে, পশ্চিম বায়ুর যে দেবতা, সে কি করে, তার পূর্ণ শক্তি দিয়ে, বাতাস দিয়ে ওই যে চাকতিটা, লোহার যে চাকতি, ওইটা হায়াসিন্থাসের কপালে, মাথায় ছুঁড়ে মারে। এবং ওইখানেই কি হয়,
ওই হায়াসিন্থাস মারা যায়, অ্যাপোলো এতে একদম বিষাদে পূর্ণ হয়ে যায় এবং তার কোলেই হায়াসিন্থাস নিঃশ্বাস ত্যাগ করে এবং সে চাচ্ছিল, অ্যাপোলো চাচ্ছিল যে হায়াসিন্থাস যেন বেঁচে থাকে, পুনর্জন্মের যেন প্রতীক হয়ে থাকে। এই কারণে ওই জায়গাতে একটা ফুল, ওই যে অ্যাপোলোর চোখের পানি এবং হচ্ছে হায়াসিন্থাসের মানে কপালের যে রক্ত, এটা মিশে ওইখানে একটা ফুল জন্মে, যাই ফুলের নাম হচ্ছে হায়াসিন্থ ফুল। হ্যাঁ, এই ছিল হচ্ছে হায়াসিন্থ ফুলের কাহিনী এবং হায়াসিন্থ গার্ল হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে এখানে। আচ্ছা, ইউ গেভ মি হায়াসিন্থ ফার্স্ট এ ইয়ার এগো, তুমি 1 বছর আগে আমাকে কি দিয়েছিলে? এগুলো কিন্তু আবার টি.এস. ইলিয়টেরই লাইন। তিনি মূলত বলতেছেন তুমি 1 বছর আগে আমাকে হায়াসিন্থ দিয়েছিলে। তো হায়াসিন্থ হচ্ছে কি, এটা সৌন্দর্য পুনর্জন্মের প্রতীক। হ্যাঁ, এখানে এটি একটা অন্তরঙ্গ যে অতীত, এটা সম্পর্ক স্মৃতি বহন করতেছে। কিন্তু ইলিয়ট আসলে এর জগতের এর জগতের যে স্মৃতি, যে আনন্দ, স্থায়ী আনন্দ দেয় না, বরং এটা কি হারানো আবেগকে ফিরিয়ে আনে, সেটা মূলত তিনি প্রকাশ করতেছেন। দে কল্ড মি দ্য হ্যাসিন্থ গার্ল, তারা আমাকে কি বলেছিল, তারা আমাকে বলতো হ্যাসিন্থ গার্ল, যে হ্যাসিন্থ কন্যা বলতো। অর্থাৎ হ্যাসিন্থ গার্ল কি, প্রেম, যৌবন এবং সৌন্দর্যের একটা রোমান্টিক পরিচয়। হ্যাঁ, তো এটি হচ্ছে জীবনে একটা হারানো প্রায় স্বপ্নময় মুহূর্তের প্রতীক, অন্য কিছুই না। তো হায়াসিন্থ গার্ল এটা কি, যে একটা স্বপ্নময় মুহূর্তের প্রতীক, এটাকে সিম্বলাইজ করতেছে। আচ্ছা, ইয়েট হোয়েন উই কেম ব্যাক, তবুও যখন আমরা কি মানে ফিরে আসলাম ফ্রম দ্য হায়াসিন্থ গার্ডেন, হায়াসিন্থ উদ্যান থেকে, তো অর্থাৎ কি তারা স্মৃতি থেকে মূলত ব্যাক করে আসলো, বাস্তবে ফিরে আসলো, আইডিয়াল জগতে চলে আসলো। তো ইয়োর আর্মস ফুল অ্যান্ড ইয়োর হেয়ার ওয়েট, আই কুড নট, তোমার বাহু ছিল পূর্ণ এবং তোমার চুল ছিল কি ভেজা, অ্যান্ড আই কুড নট, এবং আমি পারিনি। তো এখানে তিনি মূলত সেন্সুয়াল যে বিউটি এবং যে রোমান্টিক যে ইন্টিমেসি, এই চিত্রটা তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, তো এই যে হেয়ার ওয়েট, এটা মানে কি, যে জীবন্ত একটা অবস্থা, প্রাকৃতিক এবং আকর্ষণের যে ইঙ্গিত, এটা মূলত দিচ্ছে। কিন্তু স্পিকার আসলে এই যে অভিজ্ঞতা, এটা পূর্ণ প্রতিক্রিয়া তিনি দিতে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, তিনি এখানে কি বলছেন যে ইয়োর আর্মস ফুল, তোমার বাহু ছিল পূর্ণ, অ্যান্ড ইয়োর হেয়ার ওয়েট, এবং তোমার চুল ছিল ভেজা, আই কুড নট স্পিক, আমি কথা বলতে পারিনি, অ্যান্ড মাই আইস ফেইল্ড, এবং আমার চোখ ব্যর্থ হয়ে গেল, আই ওয়াজ নাইদার, আমি ছিলাম না। অর্থাৎ এই মুহূর্তে স্পিকার ইমোশনালি শক এবং স্পিরিচুয়াল প্যারালাইসিসে এখন আক্রান্ত তিনি। হ্যাঁ, যে বিউটি এত গভীর যে ভালো ভাষা বা দৃষ্টি কোনোটাই পুরোপুরি একদম অকার্যকর হয়ে পড়েছে এখানে। তারপর কি বলতেছে, লিভিং নো ডেড, যে জীবিতও নয় মৃতও নয়, অ্যান্ড আই নিউ নাথিং, এবং আমি কিছুই জানতাম না। লুকিং ইনটু দ্য হার্ট অফ লাইট দ্য সাইলেন্স, এবং আলোর হৃদয়ের দিকে, নীরবতার দিকে তাকিয়েছিলাম। উড আন্ট লার্ডাসমির, অর্থাৎ এটা মানে হচ্ছে আপনার যে এই যে ফাঁকা বিরান যে, এবং এই যে শূন্য যে সমুদ্র, এটাকে বোঝাচ্ছে। তো এটা মূলত জার্মান লাইন। হ্যাঁ, ওয়েগনারের ট্রিস্টান এবং ইসলট থেকে নেওয়া। তো এখানে দ্য সি ইজ ডিসোলেট এবং এমটি, এমনটাই মূলত হবে, যে এই যে সমুদ্রটা একদম ফাঁকা এমন। অর্থাৎ এই যে বর্তমান যে অবস্থাটা, এটা পুরোপুরি এমটি। প্রেমে ব্যর্থতা আছে, আর্থিক শূন্যতা আছে, মানব জীবনের যে অভিজ্ঞতা শেষ পর্যন্ত পুরোপুরি এমটিনেস প্রকাশ করতেছে। রোমান্টিক পসিবিলিটি শেষ পর্যন্ত কি হয়ে যায় এখানে, একদম পুরোপুরি ব্যারেন, ওয়েস্ট হয়ে যায়, এটার কোনো মিনিং নাই। তো আমরা যদি এই সম্পূর্ণ প্যারাটা ছোট করে যদি একটু হাইলাইট করি, তাহলে মিনিংটা এমন হয় যে যে এখানে তিনি একটা মরুভূমির যে একটা কল্পনা করছেন। তো এখানে তিনি কি করতেছেন, সন অফ ম্যান, প্রথমে তিনি যে শুরুতে বলছেন, বা মানব সন্তান বলে ওই পাঠকদের সম্বোধন করেছেন। তিনি বলেছেন যে আধুনিক মানুষ কেবল একটা ভেঙে যাওয়া প্রতিমার একটা স্তূপ তারা চিনে, এছাড়া আর কিছুই চেনে না। তাদের জীবন কি, কোনো আশ্রয় নাই, কোনো শান্তি নাই। কবি আমাদেরকে কি দেখাইছেন, লাল পাহাড় ছায়ায় আসার আহ্বান জানাচ্ছেন, যে সেখানে তিনি দেখাবেন যে মানুষের যে শেষ পরিণতি, এটা কেবল কি এক মুঠো ধুলো, মানে কি মৃত্যু। তারা মৃত্যুর পরে এটা কোথায়, ধুলোয় মিশে যাবে। এই জন্য আমাদের যে শেষ পরিণতি, এটা কি হ্যান্ডফুল ডাস্ট। এরপর হায়াসিন্থ বালিকার মাধ্যমে তিনি যে ব্যর্থ প্রেম এবং স্মৃতির যে যন্ত্রণা, সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, স্মৃতির যন্ত্রণা, ওই যে হায়াসিন্থাসকে হারিয়ে যেভাবে অ্যাপোলো বিলাপ করছে, ঠিক তেমনি
বর্তমান সমাজের মানুষরা তাদের বিলাভেড প্রেমিক প্রেমিকা, পরিবার এদেরকে হারিয়ে এরকমই বিলাপ করতেছে। এগুলো কোনো লাভ নাই, আসলে তো আর কাজ হবে না। আচ্ছা, এরপরে কি বলতেছে পরের পার্টে, ম্যাডাম সসেস্ট্রি ইজ ফেমাস সিলভাইন্ট। তো ক্লেয়ারভয়েন্ট, তো ম্যাডাম সসেস্ট্রিস তিনি ছিলেন একজন মানে একজন কি ভবিষ্যৎদ্রষ্টা, সোজা কথা একটা ফেক ক্যারেক্টার, ফিকশনাল ক্যারেক্টার এখানে তৈরি করা হয়েছে। তিনি মূলত মানে ইলিয়ট তাকে এখানে দেখাচ্ছে যে আধুনিক মানুষ সত্য যে ধর্মীয় জ্ঞানের বদলে একটা ভণ্ড আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতেছে তারা, মানে ভণ্ডতা বা সবকিছু ফেক কোনো কিছু, এগুলো সবকিছুর দিকে তারা ঢুকতেছে যেগুলো কিনা লাগবে না, যেগুলো নীতি নৈতিকতা নাই, যেগুলো অপ্রয়োজনীয়, সেই জিনিসের প্রতি মানুষের ঝোঁকটা বেশি। তো হ্যাড এ ব্যাড কোল্ড নেভারথেলেস, যে তার ভীষণ সর্দি ছিল তবুও, এখানে আয়রনি ব্যবহার করা হয়েছে যে সে নিজেই কি শারীরিকভাবে মানে কি যে আক্রান্ত দুর্বল, তবুও মানুষ তার কাছে যাচ্ছে, তার কথা শুনতেছে। তো ইলিয়ট এর মাধ্যমে কি বোঝাচ্ছে যে সে আসলে একটা ভণ্ড, ম্যাডাম সসেস্ট্রিস, সে একটা ফিকশনাল ক্যারেক্টার। আচ্ছা, ইজ নোন টু বি দ্য ওয়াইজেস্ট উইমেন ইন ইউরোপ, তবুও তিনি কি ইউরোপের সবচেয়ে জ্ঞানী নারী হিসেবে পরিচিত। মানে ইলিয়ট তিনি দেখাইছেন যে ইউরোপের সভ্যতা, ইউরোপীয় যে সভ্যতা, এটা আধ্যাত্মিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের ওই আধ্যাত্মিকতা, প্রথম বিশ্বযুদ্ধের আগে যে আধ্যাত্মিকতা, এগুলো আর নাই। প্রথম বিশ্বযুদ্ধের পরে তারা মানে আত্মিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে, এবং তারা এর কারণে প্রকৃত যে জ্ঞান এটার বদলে ফলস উইজডম এর পেছনে তারা ছুটতেছে। উইথ এ উইকড প্যাক অফ কার্ডস হিয়ার সেড শি, যে এখানে যে এক রহস্যময় অশুভ তাসের প্যাকেট নিয়ে তিনি বললেন, মানে কি ওই কার্ড দিয়ে সে কি করতো, ভবিষ্যৎ বলতো মানুষের। ইজ ইউর কার্ড দ্যাট ড্রন ফনেসিয়ান শেইলর, যে এটাই তোমার কার্ড, হ্যাঁ, যেটা কিনা কি যে এটাই তোমার তাস, যে ডুবে মারা ফনিশিয়ান নাবিক, অর্থাৎ ফনিশিয়ান বলতে এটা হচ্ছে ফিনিশীয়, হ্যাঁ, ফিনল্যান্ডের অধিবাসী, এদের মূলত বোঝাচ্ছে যে তিনি মূলত বাণিজ্যিক যে লোভ, এটা মূলত এখানে চলে গেছেন, যে মানুষ বর্তমানে ব্যবসা বাণিজ্যে খুব ব্যস্ত, এতই ব্যস্ত যে তার মানে সমুদ্র একদম চষে বেড়াচ্ছে ফনিশিয়ান নাবিকরা। তো তারা কি করতো, তারা ওই জাহাজে, মানে ফিনিশিয়ান নাবিকরা যারা ছিল, তারা জাহাজে খুব সিদ্ধহস্ত ছিল, হ্যাঁ, তারা এতটাই সিদ্ধহস্ত ছিল যে তারা ওই যে মানে বণিক ব্যবসা, এটা খুব মানে একদম সমুদ্র, বিশেষ বিশেষ করে সমগ্র ভূমধ্যসাগরে তারা চষে বেড়াইতো। তো ওইটাকে উল্লেখ করছে যে বর্তমান মানুষেরাও এমন, ব্যবসা বাণিজ্যে একদম পুরোপুরি অবস্থা খারাপ, বাণিজ্যের যে লোক, তারা মানব জীবনে যে কিন্তু মানব জীবন যে ক্ষণস্থায়ী সেটা এরা ভুলে গেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে যে দোজ আর পার্লস দ্যাট ওয়ার হিজ আইস লুক, যে দেখো ওগুলো কি সেই মুক্ত যে এক সময় তার চোখ ছিল। অর্থাৎ এখানে কি করা হয়েছে, শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট থেকে অ্যালুশন নেওয়া হয়েছে। হ্যাঁ, এরিয়েল কি করে যখন হচ্ছে এই লাইনটা মূলত ওই শেক্সপিয়র টেম্পেস্ট থেকে নেওয়া হয়েছে। তো এই লাইনে কি হয়, ফার্ডিন্যান্ড ওই যে যখন সমুদ্র তীরে বসে থেকে তার বাবা, সে ভাবছে যে তার বাবার সমুদ্রে ডুবে মারা গেছে, সে বিলাপ করতেছিল, তখন এরিয়েল এসে এই কথাটা বলে যে দোস আর পার্লস দ্যাট আর হিজ আইস লুক, যেগুলো সেই মুক্ত যা এক সময় তার চোখ ছিল। এখানে শেক্সপিয়রের অ্যালুশনটা নেওয়া হয়েছে। মৃত্যু এখানে মূলত ফিজিক্যাল দিকে, মানে শারীরিক যে ধ্বংস সেটাকে সিম্বলাইজ করতেছে। আর চোখ বা যা দৃষ্টির প্রতীক, এখন এটা মূলত হচ্ছে পালস হিসেবে পার্লস হিসেবে দেখানো হয়েছে, হ্যাঁ, অর্থাৎ জীবন হারিয়ে কি হচ্ছে, এটা বস্তুতে পরিণত হচ্ছে। হিয়ার ইজ বেলাডোনা দ্য লেডি অফ দ্য রক্স, এই যে বেলাডোনা সে কি পাথরের নারী। তো বেলাডোনা এটা হচ্ছে সে মানে ইতালীয় ভাষার একটা অর্থ, হ্যাঁ, তো যার অর্থ কি, এটা হচ্ছে এটা এটা দ্বারা হচ্ছে ডেইলি নাইট শেড বোঝানো হয়। নাইট শেডই হচ্ছে আপনার ইয়েতে আসছে, জন কিটসের কবিতায় পাওয়া যায়। তো হিয়ার ইজ বেলাডোনা, এটা হচ্ছে মানে সুন্দরী নারী, বা এটা আরেকটা ব্যাখ্যা হইতে পারে যে হচ্ছে বিষাক্ত গাছ, দ্য লেডি অফ দ্য রক্স, সেটা কি, সেটা হচ্ছে পাথরের নারী। তো এটা হচ্ছে বিষাক্ত, যেহেতু বিষাক্ত গাছের নাম বেলাডোনা, তো এই নামটা ব্যবহার করছেন। তিনি এই যে বিউটি এবং যে ডেঞ্জার, এটার প্রতীক এই বেলাডোনা। তো লেডি অফ দ্য রক্স এটা কি শক্ত, রহস্যময় এবং মানে ইলিয়টের মতো একটা ধ্বংসাত্মক নারীর ফেট, এটার প্রতীক।
তো ইলিয়ট এখানে কি দেখাচ্ছে যে মডার্ন যে সেক্সুয়ালিটি এবং প্রলোভন, টেম্পটেশন এবং অনিশ্চয়তা এটার প্রতি মূলত তিনি ইঙ্গিত দিচ্ছেন। আচ্ছা, দ্য লেডি অফ সিচুয়েশনস, যে পরিস্থিতির নারী। তো বেল্লাডোনার যে এই যে বর্ণনা তাকে কি করছে, বহু মানে অর্থ তাকে পরিণত করছে। তিনি প্রেম, প্রলোভন, তারপর বিপদ, ভাগ্যের পরিবর্তন, শক্তির প্রতীক, এগুলো সবকিছুই। তো সিচুয়েশনস শব্দটা তিনি কি করছেন, টি.এস. ইলিয়ট এখানে আধুনিক জীবনে যে জটিলতা এবং অনিশ্চয়তা এটা বোঝাইতে তিনি ব্যবহার করছেন, যে বর্তমান অবস্থাটাই আসলে করুণ। মানুষের অবস্থা সবকিছুই একদম যথেষ্ট হ্যাফেজার্ড, এলোমেলো একটা অবস্থা। হিয়ার ইজ দ্য ম্যান উইথ থ্রি স্টেপস, যে এখানে যে হিয়ার ইজ দ্য ম্যান উইথ থ্রি স্টেপস অ্যান্ড হিয়ার দ্য হুইল, যে এখানে তিনটি দণ্ডধারী যে মানুষ আছে, অ্যান্ড হিয়ার দ্য হুইলস, এবং এখানে রয়েছে কি চাকা। তো এখানে এই যে আপনার হচ্ছে যে ট্যারট কার্ডস সেটা মূলত নিয়ে আসছে। হ্যাঁ, তো কার্ড মূলত দুই প্রকার, আপনারা যারা কার্ড খেলেন জানেন। তো একটা হচ্ছে মেজর অ্যারাকেড আর হচ্ছে মাইনর অ্যারাকেড। তো 78টা কার্ড আছে, 78 কি 76 যেখানে আমি ভুলে গেছি। তার মধ্যে থেকে ওই মাইনরের মধ্যে আবার 4টা মানে পার্ট আছে। হ্যাঁ, তো ওগুলোর সবকিছু এখানে মানে এখানে অনেক, এক কথায় উল্টা পাল্টা অনেক কিছু পাবেন। এগুলো দিয়ে ভবিষ্যৎ গণনা, এগুলো দিয়ে আসলে মানুষের অবস্থান বর্ণনা, এগুলো সবকিছুই পাওয়া যায়। তো হিয়ার ইজ দ্য ম্যান উইথ থ্রি স্টেপস অ্যান্ড হিয়ার দ্য হুইল, যে এখানে তিনটা দণ্ডধারী মানুষ এবং এই তিনটা চাকা রয়েছে। তো হুইল দ্বারা কি বোঝাচ্ছে, হুইল দ্বারা মূলত হুইল অফ ফরচুন, ভাগ্যে যে পরিবর্তন, অনিশ্চয়তা বা জীবনের চক্র, এটা বোঝাচ্ছেন। তো ইলিয়ট এখানে দেখাচ্ছেন যে মানুষের ভবিষ্যৎ অস্থির এবং মানে অনির্দেশক, যে কোনো কিছু হইতে পারে। অ্যান্ড হেয়ার ইজ দ্য ওল্ড আইড মার্চেন্ট অ্যান্ড হিজ গার্ড, এবং এখানে আছে এক চোখা বণিক এবং তার তাস। তো ওল্ড আইড মার্চেন্ট এটা কি সম্পূর্ণ দৃষ্টি বা বাণিজ্যিক যে লোক সেইটা, এবং জীবনের বস্তুবাদী জীবনের প্রতীক, সংকীর্ণ বস্তুবাদী জীবনের প্রতীক এটা মূলত। হ্যাঁ, ওল্ড আইড মার্চেন্ট। আর একচোখা হওয়া মানে কি, যে আংশিক উপলব্ধি হওয়া, অর্থাৎ মডার্ন সোসাইটি সত্যকে কি সম্পূর্ণরূপভাবে দেখতে পারতেছে না। মডার্ন সমাজটা টি.এস. ইলিয়ট এটাই বলতেছেন, যে তারা এখন ব্যবসা বাণিজ্যে এতটাই ব্যস্ত যে অরিজিনাল যেটা জানা প্রয়োজন, অরিজিনাল যেটা দেখা প্রয়োজন, এটা তারা দেখতে পারতেছে না। এক চোখে কোনো রকম তারা ইয়ে করতেছে। হুইচ ইজ ব্ল্যাঙ্ক ইজ সামথিং হি ক্যারিস অন হিজ ব্যাক, যা ফাঁকা এটি এমন কিছু যা সে কি করে পিঠে বহন করে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক কার্ড কি, এটা রহস্য, অজানা ভাগ্য এবং একটা অপ্রকাশিত সত্যের প্রতীক। আর মানুষ জীবনে এমন অনেক বোঝা বা ডেস্টিনি আছে যা কিনা স্পষ্ট নয়, কিন্তু এটা কি করতে হয়, তাদেরকে বহন করতেই হয়, অর্থাৎ অনেক দায়িত্ব তাদেরকে পালন করতে হয়, অনেক কিছুই তাদের সহ্য করতে হয়। হুইচ আই এম ফরবিডেন টু সি আই ডু নট ফাইন্ড, যা কিনা আমি কি করছি, যে আমি যে যা দেখতে আমাকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। এখানে এই যে মানে কি করা হচ্ছে, যে এখানে রাইটার উল্লেখ করতেছেন যে নলেজের লিমিটেশন এটা মূলত প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, যে ফল প্রফিটিস এটা সব জানতে পারে না। তো ইলিয়ট এখানে বোঝাচ্ছেন যে আধুনিক মানুষ ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলেও আলটিমেট ট্রুথ মানে স্পিরিচুয়াল যে অ্যাওকেনিং, জাগ্রতকরণ, এই জিনিসটা তাদের কি অধরাই থেকে যাচ্ছে, এটা ধারে কাছেও তারা নাই। এই যে ফরবিডেন ট্রুথ এটা তারা দেখতে পাচ্ছে না, কারণ এটা লুকানো হয়েছে। দ্য হ্যাংড ম্যান, হ্যাংম্যানকে দেখতে পাচ্ছি না। ফেয়ার ডেথ বাই ওয়াটার, যে জলে মৃত্যুকে ভয় করো। তো ট্যারট এই যে কার্ড যেটা, এর যে হ্যাংড ম্যান সাধারণত স্যাক্রিফাইস বা স্পিরিচুয়াল যে ট্রান্সফরমেশন বা রিডেমশন এটার প্রতীক মূলত। তার অনুপস্থিতি মানে কি, মুক্তির পথ একদম পুরোপুরি অস্পষ্ট। আচ্ছা, আর তিনি কি বলতেছেন, ফেয়ার ডেথ বাই ওয়াটার, এটা হচ্ছে একটা এর ভবিষ্যৎবাণী, এবং ডিস্ট্রাকশন, যে পানিকে ভয় করো। ওয়াটার এখানে জীবনদায়ক হলেও কি ধ্বংস হইতে পারে, হ্যাঁ এমনটা। আই সি ক্রাউডস অফ পিপল, আমি কি মানুষের ভিড় দেখি, ওয়াকিং রাউন্ড ইন এ রিং, যারা কিনা বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ইফ ইউ সি, অর্থাৎ মানুষ ভবঘুরে ঘুরে বেড়াচ্ছে, নির্দিষ্ট লক্ষ্য ছাড়া ঘুরে বেড়াচ্ছে, এমন একটা অবস্থা। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইফ ইউ সি ডিয়ার মিসেস ইকুইটন, যে তুমি যদি মিসেস ইকুইটন তোমার সাথে যদি দেখা হয়, যদি প্রিয় মিসেস ইকুইটন তোমার সাথে দেখা হয়।
আচ্ছা, টেল হার আই ব্রিং দ্য হরোস্কোপ মাই সেলফ, যে আমি কি করেছি, আমি আমার সাথে কি রাশিফল নিয়ে আসবো। হরোস্কোপ বলতে একটা ফেক স্পিরিচুয়ালিটি এবং ফ্যাশনেবল যে সুপারস্টিশন, অর্থাৎ মানুষের যে কি বলে কুসংস্কার, এটার প্রতীক। তো মডার্ন সোসাইটি সত্যিকার যে জ্ঞানের বদলে কি করছে, তারা সুপারফিশিয়াল যে প্রেডিকশন এটার উপর তারা নির্ভর করতেছে। হ্যাঁ, অর্থাৎ তারা প্রকৃত ধর্ম থেকে সরে আসছে, সরে কথা নীতি নৈতিকতা থেকে চলে আসছে। তারা কিসে বিলিভ করতেছে, কার মধ্যে আছে, তারা আছে হচ্ছে মিথ্যা বিলিফের মধ্যে, মিথ্যা ওই যে ম্যাডাম সসস্ট্রিসের মতো ওইরকম মিথ্যা ফরচুন টেলারকে তারা বিশ্বাস করে। ওয়ান মাস্ট বি সো কেয়ারফুল দিস ডেজ, আজকাল খুব সাবধানে কি করতে হবে, চলতে হয় বা চলতে হবে। তো এই যে লাইনটা, এটা কি করতেছে, যে ইনসিকিউরিটি, অনিশ্চয়, মানে অনিরাপত্তা, তারপর হচ্ছে অনিশ্চয়তা এবং হচ্ছে উত্তেজনা, এটা মূলত প্রকাশ করতেছে। হ্যাঁ, যে ওয়ান মাস্ট বি সো কেয়ারফুল দিস ডেজ, বর্তমান সময়ে কি আজ একজনকে কি খুব সাবধানে চলা উচিত, সাবধানে চলতে হবে, কারণ মানুষের নিরাপত্তা নাই। তো ইলিয়ট এখানে মডার্ন সময়ের যে মানুষের ভেতরে যে অবস্থান, সেটা মূলত তিনি প্রকাশ করতেছেন। আচ্ছা, তো এই প্যারাটায় আমরা কি দেখতে পাই, এটা হালকা করে যদি একটু আমরা হাইলাইট করি, তাহলে বিষয়টা এমন যে এখানে ম্যাডাম সসস্ট্রিস নামের একজন গণককে তিনি মূলত তুলে ধরছেন। তো আধুনিক মানুষ তারা ধর্মীয় জ্ঞান, স্পিরিচুয়ালিটি এগুলো হারিয়ে ফেলছে। তো তখন তারা কোথায় যায়, কুসংস্কারের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ আমাদের ধর্মীয় জ্ঞান প্রকৃতপক্ষে আমাদের কাছ থেকে যখন দূরে চলে যায়, আমরা অন্ধ হয়ে যাই। হ্যাঁ, অন্ধভক্ত হয়ে যায় কোনো কিছুর, বা ব্লাইন্ড বিলিভার হয়ে যায়। তো মডার্ন মানুষেরা এমনটাই হয়ে গেছে। তো আধুনিক মানুষরা এমনটাই হয়ে গেছে। তারা কি, তিনি টিএস এলিয়ট দেখাইছে যে তাসের মাধ্যমে মানুষ ভবিষ্যৎ দেখতেছে। হ্যাঁ, তাসের মাধ্যমে। তারপরে হচ্ছে যে দ্য ডাউন ফনিশিয়ান সেইলর, নিমজ্জিত যে তাদের যে কার্ড, এই কবিতার যে গুরুত্বপূর্ণ প্রতীক, এটা কি করতেছে, এটা হচ্ছে আধ্যাত্মিক যে শুদ্ধির বদলে কেবল বিনাশকে প্রকাশ করতেছে। কারণ ওই যে ফনিশিয়ান যে সেইলর, সে কি করছিল, সে এতটাই ব্যস্ত ছিল, হুম সে ব্যবসা করতে, যে তার সময় ছিল না, নিজস্ব সময় ছিল না, পরিবারের সময় ছিল না, কিন্তু অ্যাট লাস্ট কি হয়, সে সমুদ্রেই ডুবে মারা যায়। তো এই যে ড্রন্ড ফনিশিয়ান ছিল, এর জন্য এটা বলা হয়েছে। তো বর্তমান সময়ের মানুষরা এমনই, তারা ব্যবসা বাণিজ্যে এতটাই ব্যস্ত যে সময় নেই, কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। সবাই ব্যস্ত, মানে সবার নিজের কাজে ব্যস্ত। কোন ধর্মর দিকে তাকানোর সময় নাই, নিজের জীবনে ভাবার সময় নেই, আত্মিক শুদ্ধির বিষয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নাই, তারা শেষ, টোটালি একদম ওয়েস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, আচ্ছা, আনরিয়াল সিটি আন্ডার দ্য ব্রাউন ফগ অফ এ উইন্টার ডন, যে অবাস্তব নগরী, এটা লন্ডন সিটিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যে এই সিটিটা এখন কি হয়ে গেছে, অবাস্তব, একটা কাল্পনিক শহরের মতো একটা অবস্থা হয়ে গেছে, বিচ্ছিন্ন, অর্থহীন শহর হয়ে গেছে। আন্ডার দ্য ব্রাউন ফগ অফ উইন্টার ডাউন, যে শীতের ভোরের বাদামি কুয়াশার নিচে, অর্থাৎ একটা অন্ধকারচ্ছন্ন একটা অবস্থা লন্ডন শহরে। এটা হচ্ছে ওই যে পরিবেশ দিয়ে বলছি অবস্থান বোঝানো। এই যে আন্ডার দ্য ব্রাউন ফগ, বাদামি ফগ, আসলে বিষয়টা এমন ফগ না, বরং ওইটা হচ্ছে মানুষের নীতি নৈতিকতা নাই, তারপরে পারভেশন অফ সেক্স এটা আছে, তারপরে হচ্ছে ধর্মীয় জ্ঞান নাই, এরকম অবস্থাকে বোঝানো হচ্ছে এইরকম আপনার ন্যাচারাল ইমাজারি দ্বারা। হ্যাঁ, আচ্ছা, তো অফ এ উইন্টার ডাউন, অর্থাৎ শীতের ভোরের বাদামি কুয়াশার নিচে কি হয়ে গেছে, ক্রাউড ফ্লড ওভার লন্ডন ব্রিজ, সো ম্যানি, একটা বিশাল জনতা লন্ডন ব্রিজের উপর দিয়ে কি হচ্ছিল, প্রবাহিত হচ্ছিল। এত অসংখ্য, এটা অনেক সংখ্যায়, অর্থাৎ অনেক মানুষ লন্ডন ব্রিজে বের হয়েছিল, মানে মানুষরা হাঁটতেছিল, যে যা কর্মস্থলে যাচ্ছিল, কর্মের জায়গায়। আই হ্যাড নট থট ডেথ হ্যাড আন্ডান সো ম্যানি, আমি মানে আমি ভাবিনি যে মৃত্যু এত মানুষকে এভাবে ধ্বংস করেছে। মানে এরা বেঁচে আছে ঠিক আছে, বাট এরা মৃত, এরা ফিজিক্যালি কোন রকম জীবিত, বাট স্পিরিচুয়ালি মৃত। হ্যাঁ, আত্মিকভাবে মৃত। তো এখানে এই জন্য টিএস ইলিয়ট কি বলতেছে, এটা অবাক করে হয়েই বলতেছে যে আই হ্যাড নট থট ডেথ হ্যাড আন্ডান সো মেনি, যে এত মানুষের মৃত্যু, আমি ভাবিনি যে এত মানুষকে এভাবে ধ্বংস করেছে। এত মানুষ এভাবে শেষ হয়ে গেছে। Shy shorts and infrequent
ওয়ার এক্সাল্ট। তো মানুষ কি একদম সংক্ষিপ্ত বিরল দীর্ঘশ্বাস বের হচ্ছিল মানুষের। সবাই হতাশা, ক্লান্ত, জীবনের ভারে একদম শেষ, নিষ্পেষিত, নির্যাতিত, এমন একটা অবস্থা। মানুষের ভিতরে আবেগ নাই, তারা একদম শোষিত। অ্যান্ড ইচ আদার ম্যান ফিক্সড হিজ আইস বিফোর হিজ ফেট। তো প্রত্যেকটা মানুষ তার চোখে নিজের পায়ের সামনে স্থির রেখেছিল। অর্থাৎ মানুষ চোখ মেলে যে উপরের দিকে যে তাকাবে, সেই সময় নাই, নিচের দিকে পায়ের দিকে তাকে হাঁটতেছিল। অর্থাৎ মানুষ মানে ধর্ম ছেড়ে মানে উপরের দিকে তাকানো মানে কি, হেভেন, ঈশ্বরের দিকে তাকানো, স্পিরিচুয়ালিটির দিকে তাকানো, ওই দিকে তাকানো বাদ দিয়ে আর্থ, ডাউন টু আর্থ বিফোর হিজ ফিট, মানে তার সে পায়ের দিকে তাকাচ্ছে, মানে কি সে পার্থিব জীবনের দিকে তাকাচ্ছে। ফলস ইয়েতে তারা ফোকাস করতেছে, অন্ধত্ব এগুলোতে তারা মানে ফোকাস করতেছে। আচ্ছা, ফ্লড আপ দ্য হিল অ্যান্ড ডাউন কিং উইলিয়াম স্ট্রিট। তো কি হচ্ছে যে তারা পাহাড় বেয়ে, ফ্লোড আপ, যে পাহাড় বেয়ে ওঠে এবং কিং উইলিয়াম স্ট্রিট দিয়ে নিচে নেমে যাচ্ছিল। তো অর্থাৎ এটাতে মানুষের যে ডেইলি রুটিন, কিং উইলিয়াম স্ট্রিটে তারা হেঁটে যাচ্ছে, এটা মূলত প্রকাশ করছে। আচ্ছা, তো এরপরে কি বলতেছে, টু হোয়ার সেন্ট মেরি উইল নট কিপ দ্য আওয়ার্স। তো যেখানে কিনা, যেখানে এই যে সেন্ট মেরি উইল নট সময় নির্দেশ করেছিল, যে চার্চ যে সময়টা ট্রেডিশনাল, যে এটা হচ্ছে চার্চ হচ্ছে কি ট্রেডিশনাল স্পিরিচুয়ালিটি এর প্রতীক, কিন্তু এখানে এটা কেবল মানে সময়, ক্লক টাইমের প্রতীক। এখানে এখানে ধর্ম কি হয়ে গেছে, মডার্ন ওয়ার্ল্ডে একদম প্রাণহীন হয়ে গেছে। তো উইথ এ ডেড সাউন্ড অন দ্য ফাইনাল স্ট্রোক অফ 9, অর্থাৎ 9টায় ঘন্টা ধ্বনিতে এক মৃত শব্দ তুলে। অর্থাৎ এই যে 9টা যখন বাজে, তখন সব মানুষ কি হয়ে যায়, বের হয়ে যায় কাজে, সবাই একদম ব্যস্ত, জীবনটা এভাবেই তাদের চলে যাচ্ছে। আচ্ছা, দেয়ার আই স ওয়ান নিউ অ্যান্ড স্টপড হিম ক্রাইং স্টেটসন। সেখানে আমি একজন পরিচিত মানুষকে দেখলাম এবং থামে চিৎকার করে বললাম, স্টেটসন। যে ভিড়ের মধ্যে থেকে কি বলছে, যে কবি মানে একজন পরিচিত একজনকে পাইছে, সেও ওরকমই অ্যাংজাইটির মধ্যেই ছিল, ব্যক্তিগত সংযোগ তার সাথে চেষ্টা করে এবং তাকে স্টেটসন হিসেবে সে সম্বোধন করে। সে একটা সিম্বলিক ফিগার আর কি, সে মানে কাল্পনিক একটা চরিত্র। তো এর মাধ্যমে তিনি কি করছেন, তার সাথে পরিচিতি আরো বাড়াইতে যাচ্ছেন। তো তাকে কি বলতেছে, ইউ হু ওয়ার উইথ, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন, ইউ হু আর উইথ মি ইন দ্য শিপস এট মেইলি, যে তুমি আমার সাথে মেইলির যুদ্ধজাহাজে ছিলে। অর্থাৎ মেইলি কি, যে প্রাচীন যে যুদ্ধের যে স্থান সেইটা। তো ইলিয়ট এখানে অ্যানসাইন্ট হিস্ট্রির মূলত এখানে রেফারেন্স টানছেন। তো এতে তিনি বোঝান যে মানব জীবনে যুদ্ধ, সংঘর্ষ, ধ্বংস এটা চিরকালীন, এটা অতীতে ছিল এবং বর্তমানেও আছে। অতীত এবং বর্তমান একই ধারাবাহিক ভাবে এটা মানে চলতেছে, পতনের ধারাবাহিকতা ফলো করতেছে। এবং এই যে অথার, সে স্টেটসনকে তার যে স্মৃতি এটা স্মরণ করায় দিচ্ছে। তো এরপর কি বলতেছে, দ্য কর্পস ইউ প্ল্যান্টেড লাস্ট ইয়ার ইন ইউর গার্ডেন, গত বছর তুমি বাগানে যে মৃতদেহ পুঁতেছিলে, যে মৃতদেহটা পুঁতে দিয়েছিলে, হ্যাজ ইট বিগান টু স্প্রাউট, উইল ইট ব্লুম দিস ইয়ার, তা কি অঙ্কুরিত হতে শুরু করেছে, এবছর কি আবার কি ফুল ফুটবে? তো ইলিয়ট এখানে ব্যঙ্গাত্মক ভাবে প্রশ্ন করতেছে যে মৃত্যু কি আসলে নতুন জীবনে সম্ভব? মানে অর্থাৎ তুমি যুদ্ধ করছিলে, সরি মানে মৃতদেহ পুঁতেছিলে, মানে কি যে জীবনের একটা যুদ্ধ যে একটা চলে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, এর পরবর্তীতে পরিবর্তন কি আদৌ কি আসবে, জীবন কি নতুন করে সাজবে? মানে আমার একটা প্রশ্ন। অর আচ্ছা, এরপর হচ্ছে এতটুকু, অর হ্যাজ দ্য সাডেন ফ্রস্ট ডিস্টার্ব ইটস বেড, নাকি যে আকস্মিক যে তুষার তার শয্যাকে কি করবে, বিঘ্নিত করবে। অর্থাৎ ফার্স্ট এখানে ডেথ বা ব্যারেননেস এবং যে ফেইল্ড যে রিনুয়াল, এটা মূলত প্রতীক। ফার্স্ট হচ্ছে আপনার তুষার মূলত, তো সম্ভাব্য যে পুনর্জন্ম, প্রকৃতির কঠোরতা এটা কি হয়ে যাইতে পারে, থেমে যাইতে পারে। মানে প্রকৃতি যদি কঠোর হয় তাহলে পুনর্জন্মটা কি হয়ে যাইতে পারে, থেমে যাইতে পারে। ওহ কিপ দ্য ডগ ফর হেন্স দ্যাটস ফ্রেন্ড টু ম্যান, যে ওহ কুকুরটিকে দূরে রেখো, যে মানুষের বন্ধু। ডগ হচ্ছে সাধারণত মানুষের লয়াল ফ্রেন্ড, কিন্তু এখানে গ্রেভ ডিগিং ডেঞ্জার, মানে কুকুর তো খনন করে, মানে গ্রেভ কবর, তো এর জন্য তাকে গ্রেভ ডিগিং ডেঞ্জার হিসেবে উল্লেখ করা হয়েছে। যে
তাকে দূরে রাখো আর কি। অর্থাৎ এখানে যে সিভিলাইজেশন যে পচন, এটা মূলত দেখানো হচ্ছে যে এই যে বাড়ির ট্রুথ অর্থাৎ সত্যটা উন্মোচনের প্রতীক হতে পারে, কিন্তু আসলে সত্যটা উন্মোচন হবে না, সিভিলাইজেশনের পচন লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, অর উইথ হিজ নেইলস হি শ্যাল ডিগ ইট আপ এগেইন, নইলে সে তার নখ দিয়ে আবার সেটি খুঁড়ে তুলবে। অর্থাৎ কি করবে, যে এই যে বাড়ির যে কর্পস যদি উঠে আসে, তবে এই যে হিডেন যে দিক এটা প্রকাশ পাবে। হ্যাঁ, অর্থাৎ ইলিয়ট বোঝান যে সোসাইটি তার যে মোরাল যে করাপশন চাপা দিলেও তা আবার প্রকাশিত হবেই। নৈতিক যে করাপশন যতই চাপা দিয়ে থাকে, আসলে সত্য তো কোনো সময় চাপা থাকে না, ভালো কোনো কিছু চাপা থাকে না, এটা আবার নিজের আলোয় আলোকিত হয়ে এটা ফুটে উঠবেই। তো এটাই বুঝাইছেন যে একসময় এটা কি অবশ্যই ভেসে আসবে, প্রকৃত সত্যটা জাগ্রত হবে। ইউ হিপোক্রিট লেকচার মোন সেম্বলেন্স মোর ফ্রেস, এটা ফ্রেন্স একটা ইয়ে। তো এখানে এর মিনিং হচ্ছে এটাই যে তুমি ভণ্ড পাঠক আমার মতো আমার ভাই, হ্যাঁ, মন সেম্বলেন্স মন ফেয়ার ফ্রেন্ড, তো এর মানে হচ্ছে ভাই। তো এখানে তিনি কি করতেছেন, তিনি মূলত এটা ফ্রেঞ্চ একটা রাইটিং থেকে তিনি এই লাইনটা নিয়েছেন। তো ইলিয়ট এখানে পাঠককে সম্বোধন করে বলতেছেন যে মডার্ন যে করাপশন শুধু পোয়েমের যে চরিত্রদের নয়, বরং পাঠক সহ সমগ্র মানব জাতি, অর্থাৎ আমাদের প্রত্যেকে, আমরা প্রত্যেককে এই করাপশনের সাথে জড়িত। হুম। আর মাই ব্রাদার বলে তিনি কি করছেন, তিনি যে আমাদের যে ইউনিভার্সাল যে মোরালিটিকে এটা তিনি প্রকাশ করতেছেন, যে আমাদের সবার একই রকম আমরা গিল্ট, পাপে আমরা পাপি। পাঠকও এই ওয়েস্টল্যান্ডেরই অংশ, আমরা যারা পাঠক সবাই আমরা এই ওয়েস্টল্যান্ডেরই অংশ, আমাদের নৈতিক অধঃপতন চূড়ান্ত লেভেলে চলে গেছে। তো এখন যদি আমরা এই অংশটাকে একটু ছোট করে যদি আমরা একটু হাইলাইট করি, বিষয়টা এমন হয় যে তিনি দেখাচ্ছেন এলিয়ট যে লন্ডন শহর একটা আনরিয়েল সিটি বলে তিনি অভিহিত করতেছেন। তো দান্তে যেভাবে নরকের বর্ণনা দিয়েছেন, ঠিক তেমনি এই মানুষগুলো লন্ডনের ব্রিজ দিয়ে এভাবে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, যে তাদের মানে একটা দীর্ঘশ্বাস, শান্তি নাই মনে একটা অবস্থা, তারা মাথা নিচু করে আছে, তারা কি করতেছে, মাথা নিচু করে একদম বেঁচে থাকলেও আত্মিকভাবে তারা মৃত, এমন একটা অবস্থা। তো কবি এখানে যে স্টেটসন নামক একটা কি করছেন, একজন ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসা করেন যে তার বাগানে পুঁতে রাখা মৃতদেহটি কি নতুন করে চারা গজিয়েছে। এই অদ্ভুত প্রশ্নটা আসলে প্রাচীন যে উর্বরতা, ফার্টিলিটি রাইটস, এটা ব্যঙ্গাত্মক মানে প্রতিফলন দেখায়। তো পরিশেষে অ্যাট লাস্ট কবি বলতেছেন যে পাঠককেও দোষারোপ করেন যে তুমিও কি এই ধ্বংসের সমান অংশীদার, তুমিও এর বাইরে না। এবং আমরা প্রত্যেকেই, আমরা পাঠক যারা এখন আছি, তিনি আমাদেরকে সবাইকেই বলতেছেন যে আমরাও কি এরকম নৈতিক অধঃপতন আমাদেরও আছে, মোরালিটি আমাদেরও হয়েছে, আমাদেরও এই গিল্ট পাপ এটা আমরা করছি, এগুলো সবকিছুতে আমরা সম্পৃক্ত। বিশেষ করে তার ইউরোপিয়ান রিডার্সরা এটাতে আরো বেশি সম্পৃক্ত। তো এই ছিল হচ্ছে আজকের কবিতা। আমি চেষ্টা করছি সর্বোচ্চ ব্যাখ্যা করার। তো আপনাদের কনসেপশন কি ক্লিয়ার হয়েছে? এটাতে কিন্তু দেখেন খালি প্রকৃতি, খালি প্রকৃতি ব্যবহার করছে এবং প্রকৃতি দিয়ে মানুষের অবস্থান, মানুষের পরিস্থিতি, স্পিরিচুয়াল ব্যারেননেস, এটাকে কিন্তু হাইলাইট করছে। টি.এস. ইলিয়ট, এই জন্য শুরুতে বলছি অবজেক্টিভ কোরিলেটিভটা আমি বলে দিয়েছি যে অবজেক্টিভ কোরিলেটিভ মানে কি, মনের যে অবস্থা এটা সরাসরি ভাষায় প্রকাশ না করে প্রকৃতি বা অঙ্গভঙ্গি বা কোনো কিছু এগুলো দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। তো কি অবস্থা রুকসানা জাহান ইসলাম, ক্লিয়ার হয়েছে? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এটা পিডিএফটা দিয়ে দিব, আপনারা এটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পরের পার্ট পড়বো, 4টা ক্লাস এটার উপরে বরাদ্দ আছে। এখানে মূলত এই যে সম্পূর্ণ ইয়াতে স্পিরিচুয়াল যে ব্যারেননেস, এই পার্টটায় আপনার হচ্ছে যে দ্য বারিয়াল অফ দ্য ডেড, মৃতদের সমাধি, মৃত সমাধি, এটাতে মূলত আপনার স্পিরিচুয়াল যে ব্যারেননেস এই জিনিসটা দেখানো হয়েছে, যে আত্মিকভাবে মানুষ মৃত। মানে এক কথায় ছোট করে সামারি করলে এমনটাই হয় যে লন্ডনের মানুষ, ইউরোপের মানুষ, বর্তমান মডার্ন সিভিলাইজেশন আত্মিকভাবে স্পিরিচুয়ালি তারা মৃত, ধর্ম থেকে তারা দূরে সরে গেছে।
তারা ধর্ম থেকে দূরে সরে গেছে এবং তারা ফলস যে রিচুয়ালস, ফলস যে কোনো কিছু, এগুলোতে তারা সম্পৃক্ত, কুসংস্কারের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে। এটা শর্ট যে সামারি, এটাই মূলত। তো ঠিক আছে, আমরা আগামীকাল আমাদের ক্লাস আছে, আমরা নেক্সট পার্ট করবো ইনশাল্লাহ। আর আমি এই ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।